আমি করতেছি, দেখা যাক। ওকে, তো এখন আমরা আমরা কতদিন কি ইমপ্লিসিট ডেরিভেটিভ পড়েছিলাম? ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন কি পড়েছিলাম? মনে আছে কারো? না স্যার করার নাই, এমনি দেখাইছিলেন। ওকে, যদি না করানো হয় তাহলে আমাকে এটা তো করতে হবে। ওকে, ইমপ্লিসিট ডেরিভেটিভ আপনাদের স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম দুইটা ইমপ্লিসিট ডেরিভেটিভের, একটা ছিল ইমপ্লিসিট ডেরিভেটিভ 1, একটা ছিল ইমপ্লিসিট ডেরিভেটিভ 2। তো এই দুইটা স্ক্রিপ্ট থেকে আমরা অঙ্ক করব। তো ইমপ্লিসিট ডেরিভেটিভ কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে, দেন আমাদের জানতে হবে যে কিভাবে এই জিনিসগুলো করে। আমরা এই জিনিসগুলো করে আসছি, ঠিক আছে, আমরা এই জিনিসগুলো করে আসছি। দেখেন এই জিনিসটাকে আমরা যদি ডেরিভেটিভ করতে চাই এক্স এর রেসপেক্টে, তাহলে এটাকে কিভাবে কাজ করব? যদি এখানে y যদি একটা ফাংশন হয়, y যদি একটা ফাংশন হয় x এর, y যদি একটা x এর একটা ফাংশন হয়, এবং এই ইকুয়েশনটাকে যদি আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে চাই, ঠিক আছে, y রেসপেক্ট ডেরিভেটিভ যদি করতে চাই, তাহলে কত আসবে আমার आंसर? 2x মাইনাস y y, শুধু y? জি স্যার। কেন? আমি বলছি y is a function of x, is it? আমি বলছি এখানে y is a function of x যদি হয়, তাহলে এখানে একটা x আছে, এখানে একটা y হচ্ছে ফাংশন অফ x এর, তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে ফাংশন অফ x। তাহলে দুটো ফাংশন x এর দুটো ফাংশন কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমাকে কি ইউজ করতে হবে? ইউভি ফর্মুলা। হ্যাঁ, ইউভি ফর্মুলা। তাহলে প্রথমে y কে রেখে x কে করলাম, প্লাস x কে রেখে y কে করলাম, ঠিক আছে, dy by dx dy by dx প্লাস প্লাস কত হবে? 2y 2y dy by y dx by dx equals ইকুয়ালস 0। 0। জি স্যার। এই পদ্ধতিতে আমরা অঙ্ক করে আসছি না? জি স্যার। এই পদ্ধতি যে অঙ্ক যে করে আসছেন, অথবা আপনি যে অঙ্কটা করছেন, ধরেন x প্লাস 2 হোল স্কয়ার, এটাকে যদি ডেরিভেটিভ করতে চান, তাহলে ডেরিভেটিভ করতে গেলে আপনাকে কি কনসিডার করতে হবে? x টু দি পাওয়ার n কনসিডার করতে হবে, তাই না? x টু দি পাওয়ার n কনসিডার করে আপনাকে অঙ্কটা করতে হবে। তাহলে x টু দি পাওয়ার n করলে এটার आंसर কত আসে? 2x প্লাস 2। আবার কি করতে হচ্ছে? আবার x প্লাস 2 কে ডেরিভেটিভ করতে হচ্ছে। x প্লাস 2 কে আবার কি করতে হচ্ছে? ডেরিভেটিভ করতে হচ্ছে, তাই না? জি স্যার। এই অঙ্কগুলো করে আসছেন। এই যে অঙ্কগুলো, এটাকে আমরা কোন নাম দিছিলাম? এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দিছিলাম যে x যাকে x ধরছে সে তো x না, তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। কেন এটাকে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন বলবো? সেজন্য এই ধরনের অঙ্কগুলোকে, যেখানে আমাদের কি করতে হবে, একটাকে x ধরে আমরা যখন ডেরিভেটিভ করব, তাকে আবার যখন গুণ আকারে, যেটা আমরা গুণ করে আসি, যে x সে যদি x না হয়, তাকে আবার ডেরিভেটিভ করে তার মানটা যদি গুণ আকারে করতে হয়, তখন যে অঙ্কগুলো আমরা এভাবে করে আসছিলাম, সেই জিনিসগুলোকে, সেই ধরনের ডেরিভেটিভ গুলোকে আমরা কি বলবো? ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। কেন এটাকে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন বলা হচ্ছে, তাই না? কেন এটাকে ইমপ্লিসিট বলা হচ্ছে? ওকে, ইমপ্লিসিট বলা হচ্ছে এই কারণে, আপনারা কিছু কিছু অঙ্ক দেখে আসছেন y = x² এই আকারে, তাই না? এগুলোকে সহজে কি করা যায়? এগুলোকে সহজে আমি ডেরিভেটিভ সরাসরি ডিফারেন্সিয়েট, আমি ফর্মুলায় বসিয়ে দিয়ে আমি কি করতে পারি? ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে এই যে ফাংশনটা, এটাকে সহজে আমি ডিফারেন্সিয়েট করতে পারলাম, তাহলে এই ফাংশনটা অবশ্যই একটা নাম আছে। এই ফাংশনের নাম হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট, আমি আবার বলতেছি এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট ফাংশন। ওকে, কেন এটা এক্সপ্লিসিট ফাংশন? কেন এটাকে এক্সপ্লিসিট ফাংশন বলা হবে? এক্সপ্লিসিট ফাংশন তখন কোনগুলোকে বলা হবে? তাহলে যে সকল ফাংশনগুলোকে আমরা কোনো একটা ভেরিয়েবলের ফাংশন, যে সকল ফাংশনে আমরা কোনো একটা ভেরিয়েবলকে অন্য একটা ভেরিয়েবলের ফাংশন আকারে রিপ্রেজেন্ট করতে পারবো, সেই ধরনের ফাংশনগুলোকে বলা হবে এক্সপ্লিসিট ফাংশন। আবার বলতেছি, যে ধরনের ফাংশনগুলোতে কোনো একটা ভেরিয়েবলকে অন্য একটা ভেরিয়েবলের কি আকারে, ফাংশন আকারে রিপ্রেজেন্ট করতে পারবো, সেই ধরনের ইকুয়েশনকে গুলোকে বলা হবে কি? সেই ধরনের ইকুয়েশনগুলোকে বলা হবে এক্সপ্লিসিট ফাংশন। যেমন আপনারা আরো করে আসছেন, যেমন পলিনোমিয়াল গুলো, y = যদি x এর ভেরিয়েবল x দ্বারা ধরি, তাহলে x³ প্লাস 3x² প্লাস 2x, এই ধরনের ফাংশন। তাহলে এটা কার ফাংশন? x এর একটা ফাংশন। তাহলে x এর ফাংশনকে কি দিয়ে প্রকাশ করতেছেন? y কে আপনি x এর ফাংশন আকারে রিপ্রেজেন্ট করতেছেন, ঠিক আছে? জি স্যার। তাহলে এই ধরনের ফাংশনগুলো এক্সপ্লিসিট ফাংশন। মোদ্দা কথা হচ্ছে, এখানে ভেরিয়েবল গুলোকে আপনি কি করতে পারবেন? সেপারেট করতে পারবেন। যদি কোনো একটা ইকুয়েশনে ভেরিয়েবল গুলোকে সেপারেট করতে পারেন, যে একটা ভেরিয়েবলকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে গিয়ে তাদেরকে
ওই ভেরিয়েবলের ফাংশন আকারে রিপ্রেজেন্ট করতে পারেন, যেমন এইরকম, তাহলে এই ধরনের ফাংশনগুলোকে কি বলবো? এক্সপ্লিসিট ফাংশন। ফাংশন। এবং যে এক্সপ্লিসিট ফাংশনের যে ডেরিভেটিভ, এই যে এখানে ডিরেক্টলি ডেরিভেটিভ করা যায়, দেখেন এগুলোকে কিন্তু ডিরেক্টলি ডেরিভেটিভ করা যায়, তাই না? জি স্যার। তাহলে এই ধরনের ডেরিভেটিভ গুলোকে আমরা বলবো হচ্ছে এক্সপ্লিসিট ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে ইমপ্লিসিট কি জিনিস? ইমপ্লিসিট হচ্ছে সেইগুলো যেগুলোকে আমরা ওইভাবে প্রকাশ করতে পারবো না। যেমন দেখেন এই ইকুয়েশনটা, যেটা আমি আপনাদের বলেছিলাম, এই ইকুয়েশনটাকে করেন তো y ইজ এ ফাংশন অফ x আকারে লিখেন তো, বা y গুলোকে আলাদা করেন বা x গুলোকে আলাদা করেন তো একসাথে। স্যার করা যাবে না, যায় না স্যার। করা যাবে না স্যার, করা যাবে না। সেজন্য এই ধরনের ফাংশন গুলোকে কি বলা হবে? এই ধরনের Implicit ফাংশন গুলোকে বলা হবে ইমপ্লিসিট ফাংশন। মানে এখানে আমার ইমপ্লিসিট কেন? কারণ এটাকে আমি এক্সপ্রেস করতে পারতেছি না। কোন একটা ভেরিয়েবল থেকে কোন একটা ভেরিয়েবলের সাপেক্ষে কোন ভেরিয়েবলের ফাংশন আকারে কি করতে পারছি না? এক্সপ্রেস করতে পারছি না। সেজন্য এটা ইমপ্লিসিট। এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট, ঠিক আছে? এবং এই ইমপ্লিসিট ফাংশনগুলোতে যেটা আপনি কনসিডার করবেন, সেখানে সব সময় y ইজ এ কি হবে? y ইজ এ ফাংশন অফ x হবে। ইমপ্লিসিট ফাংশনগুলোকে কি হবে? y ইজ এ ফাংশন অফ x x হবে। তাহলে এখানে একটু আগে যেটা বলছিলাম, x তো x আছেই, কিন্তু y টাকে আপনি কি ধরতে হবে? y ইজ এ ফাংশন অফ x। তার মানে এখানে যদি x এবং y মাল্টিপ্লাই আকারে থাকে, তখন এই ধরনের ফাংশনগুলোকে যখন ডেরিভেটিভ করবেন, ইমপ্লিসিট ফাংশনগুলোকে যখন ডেরিভেটিভ করবেন, মানে হচ্ছে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করবেন, তখন আপনাকে কি ফর্মুলা ইউজ করতে হবে? আপনাকে ইউবি ফর্মুলা ইউজ করতে হবে। মনে থাকবে সবার? ইমপ্লিসিট ফাংশনগুলোকে ডেরিভেটিভ করতে গেলে যদি সেখানে দুটো ভেরিয়েবল গুণাকারে থাকে, তাহলে সেখানে কি করতে হবে? আমার সেখানে ইউবি ফর্মুলা ইমপ্লাই করতে হবে, ঠিক আছে? অথবা যদি y থাকে, সেখানেও কিন্তু আমি এই y কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে চান, দেখেন y কে আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে আমার y কে কি করতে হবে? y কে x কনসিডার করে নিতে হবে। তাহলে x কনসিডার করলে x স্কয়ার হচ্ছে, তাহলে x স্কয়ার মানে হচ্ছে y কে x ধরে করতেছি, তারপর আবার কি করতেছি? y কে ডিফারেনশিয়েট করতেছি। এই ধরনের ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন গুলোকেই বলা হয় ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। ওকে, অঙ্কগুলো আমরা করে আসছি আগে, বাট আমরা এখানে আরো কিছু অঙ্ক করব। এই স্ক্রিপ্টটা দেখবেন সবগুলো অঙ্ক করে দেওয়া আছে, ম্যাক্সিমাম অঙ্ক করে দেওয়া আছে। তাহলে দেখেন, আপনাকে কোশ্চেন বলা থাকবে, আপনাকে বের করতে হবে ফাইন্ড dy বাই dx। তাহলে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ওকে, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হয়, তার মানে যে y ফাংশন দেওয়া থাকবে, সেটা অবশ্যই কি হতে হবে? x এর একটা ফাংশন হইতে হবে। না হলে y কে তো আমরা ডেরিভেটিভ করতে পারবো না। পারবো? y যদি ফাংশন অফ x না হয়, তাহলে আমরা কি তাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো? না স্যার। অবশ্যই করতে পারবো না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এই জায়গায় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো dy বাই dx যদি বের করতে চান, তাহলে করেন, এটাকে খুব সহজ। প্রথমটা হবে 2x, তাই না? x এর সাপেক্ষে মাইনাস, তারপর এটা হবে 2y কত? dy by dx ইকুয়াল টু 0। 0। এখান থেকে আপনাকে কি বের করতে হচ্ছে? dy বাই dx। তাহলে শুধুমাত্র dy বাই dx যদি বের করেন, আপনি কত পাবেন? শুধুমাত্র dy বাই dx এমন কত পাবেন? শুধুমাত্র dy বাই dx পাবেন x by y. y. This is your answer by using implicit differentiation for this equation. Okay, কিন্তু এগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে আমাদের বেসিক, বাট এর চেয়ে একটু ডিফিকাল্ট অঙ্ক আসবে। একটু টাইম দেন তোলার জন্য। ও আচ্ছা, টাইম দিব চলার জন্য? এখানে করা আছে, এখানে করা আছে অঙ্কগুলো, এই দেখেন সবগুলোই করা আছে। আপনার কাছে এখানে সলিউশন গুলো থাকবে, এখানে হয়তোবা লেখা আছে যে কিভাবে করতেছে, মানে একদম ডিটেইলস করা আছে। স্যার এই পিডিএফটা কি পাঠাইছেন? হ্যাঁ, পাঠিয়েছি গতকালকে, গত মেইলে দেখেন, আচ্ছা, গত বৃহস্পতিবারের মেইল খুঁজে দেখেন, এগুলো পাঠিয়ে দিয়েছি। তো গত বৃহস্পতিবারের মেইলে তো স্যার আমরা পাইনি এটা। ভাইরা ওল্ড ব্যাচ। ও আচ্ছা, গত বৃহস্পতিবার আপনারা ক্লাস করেন নাই আমার? স্যার ক্লাস তো করছি, বাট মেইলে তো পাইনি, দেখলাম খুঁজে। সবাইকে আমি পাঠিয়েছি, আমি সবাইকে মানে যখন আপনারা ক্লাসে শিডিউল তো পেয়েছিলেন, তাই না? জি স্যার, ক্লাসে শিডিউল যদি পান, তাহলে অবশ্যই আপনি এই শীট গুলো পেয়েছেন, কারণ আমি ক্লাস শিডিউলের সাথে গতকালকের মেইল না, গত বৃহস্পতিবারের মেইল। স্যার দেখতেছি। হ্যাঁ, দেখেন, দেখে জানায়েন, না পারলে আবার পাঠাবো, সমস্যা নেই। ওকে, তো এখানে দেখেন এগুলো হচ্ছে ইমপ্লিসিট ডেরিভেটিভ, অঙ্কগুলো করে দেওয়া আছে। তো এটা পরীক্ষা খাতায় যখন আপনি লিখবেন, তখন আপনাকে এত ডিটেইলস করতে হবে না। আপনাকে লিখতে হবে যে গিভেন দ্যাট, এটা গিভেন দেওয়া আছে, এবং এটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতেছেন? x এর। তাই আপনাকে লিখতে হবে যে গিভেন দ্যাট, এটা গিভেন দ্যাট নাও ডিফারেন্সিয়েটিং
কোথাও উইথ রেসপেক্ট টু হোয়াট, উইথ রেসপেক্ট টু x উইথ রেসপেক্ট টু এক্স এর ক্ষেত্রে আপনি কি পান, সেকেন্ড এর পরের লাইন যেটা লিখবেন, এই লাইনের পরের লাইন যেটা লিখবেন 2x 2x minus 2y 2x minus 2y 2y dy by dx dx ইকুয়াল 0। এটা হচ্ছে থার্ড লাইন, এটা হচ্ছে থার্ড লাইন, এটা হচ্ছে গিভেন দ্যাট ডিফারেন্স, সেকেন্ড লাইন হচ্ছে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, এটা হচ্ছে থার্ড লাইন। দেন আপনি চলে যাবেন এখানে, এখান থেকে চলে যাবেন এখানে, শেষ, আনসার শেষ। এখানে ডিটেইলস করতে হচ্ছে না, এখানে ডিটেইলস করতে হচ্ছে, আপনি এগুলো জানেন, তো আপনাকে ডিটেইলস করতে হবে না, আপনি জাস্ট যেভাবে পারেন সেভাবে করে রাখলে হবে। তবে কিছু জিনিস লিখেন যে আপনি কার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছেন, কেন করতেছেন, যদিও বোঝা যাচ্ছে, আমি কোশ্চেনে দেওয়াই আছে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এটা ছিল, স্যার এই ম্যাথ গুলা কি স্যার আসবে পরীক্ষায়, কত মার্কের জন্য আসতে পারে? আই ডোন্ট নো, ঠিক আছে। এই অঙ্কগুলো খুব একটু সহজ সহজ, আপনাদের এগুলো হচ্ছে বেসিক ডেভেলপ করার জন্য, বাট অঙ্কগুলো আসবে নিচের দিকে যাই তখন বুঝবেন যে কি ধরনের অঙ্ক আসতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট করার জন্য, ডেভেলপ করার জন্য। দেন সেকেন্ড ম্যাথ, পারবেন না এটাকে? জি স্যার কার সাপেক্ষে করবেন? x কিছু এর বলা আছে? সাপেক্ষে কিছু বলা আছে? এই যে উপরে দেখেন, উপরে উপরে পুরো dy by dx, হ্যাঁ এই যে উপরে এক্সাম্পল ফাইন্ড dy by dx, ঠিক আছে। তো এটাও dy by dx এর সাপেক্ষে আপনাকে করতে হবে, পারবেন না এটাকে? জি স্যার। জি স্যার স্যার ইজি। দেন এটা জি স্যার। এখানে কিন্তু x y মাল্টিপ্লাই করে আছে, এটা uv ধরে করতে হবে, এখানে x y uv হবে, এখানেও একটা uv uv হবে। হবে। তাহলে প্রথম x স্কয়ার কে রেখে দিয়ে y কে হয়, ডেরিভেটিভ, y কে y কে ডেরিভেটিভ রেখে দিয়ে y x স্কয়ার কে ডেরিভেটিভ, এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ প্লাস y স্কয়ার কে রেখে দিয়ে x কে ডেরিভেটিভ, প্লাস x কে রেখে দিয়ে y স্কয়ার কে ডেরিভেটিভ। পারবেন না এভাবে? জি জি স্যার স্যার। ওকে, তাহলে এটাকে ক্যালকুলেশন করে আপনি কি বের করবেন, dy বাই dx বের করবেন, ঠিক আছে। এখানে আমি একটু থামাবো, আপনাদের একটু থামাবো, থামায় হচ্ছে আমি আপনাদের একটা অঙ্ক দিব, m স্কয়ার n প্লাস n স্কয়ার m ইকুয়াল টু 5, আপনাকে বের করতে হবে dm বাই dn এবং করতে হবে dn বাই dm, করতে পারবেন? জি স্যার। দুটা রেসপেক্টিভে করব। হ্যাঁ দুটাই করবেন, এটাও করবেন এটাও করবেন। এখন বলেন বুঝতেছেন কিনা কিভাবে করবেন? জি স্যার প্রথমে একবার n এর সাপেক্ষে করব, তারপরে আবার m m এর এর সাপেক্ষে। সাপেক্ষে। এই ম্যাথটা হচ্ছে n এর সাপেক্ষে করবেন। এই জি ম্যাথটা স্যার। কি, প্রথমটা হচ্ছে n এর n সাপেক্ষে এর সাপেক্ষে। করতে হবে, n এর সাপেক্ষে। তার মানে n এর সাপেক্ষে যখন করবেন তখন m কি হবে, m m হবে n এর একটা ফাংশন, ফাংশন। m হবে n এর একটা ফাংশন। ফাংশন তাহলে আমি যখন n এর সাপেক্ষে m কে করব n এর সাপেক্ষে, বা n এর সাপেক্ষে যখন করব তখন এটাকে করলে কিন্তু 1 হবে, জি তাই স্যার না? তার মানে এখানে কিন্তু ইউবি ফর্মুলা কাজ করবে, এখানে কিন্তু কি কাজ করবে, uv ফর্মুলা কাজ করবে, এখানেও কিন্তু ইউবি ফর্মুলা কাজ করবে। আবার সিমিলারলি আমি যখন সেকেন্ড ম্যাথটা করব তখন আমি কাকে করতেছি, m এর সাপেক্ষে করতেছি, তাহলে n ইকুয়াল টু ফাংশন অফ m। তাহলে n কিন্তু তাহলে তখন n হচ্ছে কার ফাংশন, m এর ফাংশন। m এর ফাংশন, ঠিক আছে। n হচ্ছে কার ফাংশন, একটা m এর ফাংশন। কেন এভাবে দেখালাম, কারণ আমাদের একটা বদ্ধমূল ধারণা হচ্ছে আমাদের কে অঙ্ক দেওয়া হবে x y z দিয়ে, এবং পৃথিবীতে ভেরিয়েবল বলতে x y z ই আছে। না, পৃথিবীতে ভেরিয়েবল বলতে x y z নাই, x y z দিয়ে আমরা ছোটবেলা থেকে করে আসি, তাই আমরা এটা দিয়ে বুঝতে সুবিধা পাই, ঠিক আছে, এটাকে করতে সুবিধা আমাদের মনে হয়, ঠিক আছে। কিন্তু আপনাদের x y z ছাড়াও কি থাকতে পারে, বাকি যে অ্যালফাবেট গুলো আছে, বাকি আরো কয়টা অ্যালফাবেট আছে, বাকি আরো 23টা অ্যালফাবেট আছে, তো এই 23টা অ্যালফাবেট দিয়েও কিন্তু আপনাদের অঙ্ক থাকতে পারে। তো কোনটা ভেরিয়েবল কার সাপেক্ষে কাকে করতে হচ্ছে সেটা যদি আপনার বুঝতে কষ্ট হয় অঙ্ক দেখে, আপনি প্লিজ এটাকে এক্স ওয়াই দিয়ে কম্পেয়ার করে নিন, ঠিক আছে। এক্স ওয়াই জেড আপনি যেভাবে দেখে আসছেন সেটাকে এক্স ওয়াই জেড দিয়ে কম্পেয়ার করে নিন। তাহলে আপনি যদি এখন ধরেন m ইকুয়াল টু যদি x ধরেন এবং n ইকুয়াল টু যদি y ধরেন, ঠিক আছে, তাহলে আপনার এই জিনিসটা কি আসবে, এটা আসবে dx বাই dy dy তখন কি হয়ে যাবে, তখন কিন্তু জিনিস ঘুরে যাবে। জি স্যার। এই অঙ্কের ক্ষেত্রে আপনি ধরে আসছেন y ইজ এ ফাংশন অফ x, y ইজ এ ফাংশন অফ x, কিন্তু আমি এখন বের করতে বলছি dx বাই dy, তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে x ইজ এ ফাংশন অফ y হয়ে যাবে। এই জিনিসগুলো একটু
নিজেদের খাতায় বসে বসে করতে হবে যে কোনটাকে ধরে কি করব, কেন করব। ঠিক আছে, এটা করলে আপনার হচ্ছে লার্নিং বাড়বে, আপনার অ্যাবিলিটি বাড়বে। কোশ্চেন দেখলে আপনি ডিরেক্টলি চাইবেন না, নাহলে কোশ্চেন পাইলে মনে করবেন যে এটাকে এক্স ওয়াই নাই তাহলে পারবো না। না, আর এটা হচ্ছে পরীক্ষায় হলে না করে এখন বাসায় একটু নিজের প্র্যাকটিস করেন যে আপনি নিজে অঙ্কটা চেঞ্জ করে নিয়েন, অন্য ভেরিয়েবল দিয়ে নিজের মতো করে বের করে নিন। যেমন আমি এখানে অঙ্কটা দিয়েছি, এই দুটো অঙ্ক আপনি করতে পারেন, এরকম করে চেঞ্জ করতে পারেন যে আমি যদি এটা করি তাহলে আমার আনসার কি আসবে, আমি যদি এটা করি তাহলে আমার আনসার কি আসবে, তার আমি যদি এটা করি এই আনসার কি আসবে, কেন এটা চেঞ্জ হচ্ছে। এই থিংকিং গুলো আপনাকে করা লাগবে। এই জায়গায় এসে একটু ডিফিকাল্ট অঙ্কগুলো, ঠিক আছে? কারণ স্যার আপনি m ইকুয়াল টু বলেন। স্যার m ইকুয়াল টু f x আবার n ইকুয়াল টু f f, মানে x এগুলো যে লিখতেছি এগুলো সবসময় কি এভাবেই এটা এর ফাংশন হবে সবসময় স্যার? এখন আপনাকে দেওয়া আছে কি না, এরকম হবে কিছু কিছু জায়গায়। কখন হবে, যদি আপনি dx বাই dy করেন, dx বাই dy করেন, তাহলে x কে যদি আপনি ডেরিভেটিভ করতে চান তাহলে x টা কি হওয়া লাগবে, y হিসাবে ডেরিভেটিভ করতে যাচ্ছেন আপনি, তাই না? তার মানে x জি স্যার। y এর ফাংশন হবে। y এর ফাংশন মানে x ইকুয়াল টু y স্কয়ার হলে আপনি কি করতে পারেন, y স্কয়ার কে y হিসাবে ডেরিভেটিভ করে কত পাবেন, 2y পাবেন, তাই না? জি হ্যাঁ স্যার। স্যার। ঠিক তো? তো সেই জন্যই বলতেছি x ইজ এ ফাংশন অফ y। কেন? কারণ আমি যার সাপেক্ষে ডেরিভেটিভ করব আমার উপরে যে থাকবে, উপরে যে ভেরিয়েবলটা থাকবে, উপরে যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটা কি হবে, ওই আরেক ভেরিয়েবল নিচের ভেরিয়েবলের ফাংশন হতে হবে, আদারওয়াইজ করা যাবে না। মানে আমি বলতেছি আপনি dy বাই dx করতেছেন, আমরা সবসময় এভাবে দেখে আসছি, dy বাই dx দেখে আসছি, তাই না? তো dy বাই dx মানে কত, আপনি তখন লিখেন কত, if y ইকুয়াল টু x কিউব, তখন আপনি করতে পারতেছেন x এর সাপেক্ষে, কারণ এটা x এর একটা ফাংশন। তো সিমিলারলি আপনার কাছে এরকম থাকতে পারে না, x ইকুয়াল টু y কিউব, তাহলে চেঞ্জটা হচ্ছে কোথায়, x কে y লিখতেছি, y কে x লিখতেছি, তাই তো? তার মানে dx বাই dy। এখন আপনি এই y এর রেসপেক্টে x কে করতে পারবেন ডেরিভেটিভ, কেন? কারণ x ইজ এ ফাংশন অফ y y। তখন আপনি এটাকে কি লিখতে পারবেন, তখন এটাকে লিখতে পারবেন 3y। 3y। এখানে কিন্তু আবার dy বাই dx আসবে না, কেন? কারণ এখানে x ইজ এ ফাংশন অফ y ডিরেক্টলি দেওয়া আছে। ঠিক আছে, তো এই ধরনের থিংকিং গুলো করবেন, ছোট ছোট করে থিংকিং গুলো করবেন, তাহলে আপনার ডেরিভেটিভের নলেজ বাড়বে। আপনি নিজে নিজে যে কোনো ম্যাথ, যে কোনো ধরনের ম্যাথ আপনাকে যেভাবে দেওয়া হোক না কেন, ঘুরাই দেওয়া হোক, উল্টাই দেওয়া হোক, পাল্টাই দেওয়া হোক, একই তো জিনিস, তাই না? একই জিনিস, তা আপনাকে ওভাবে শিখতে হবে কিছুটা। ঠিক আছে, তো এই জিনিসটা কেন বললাম, কারণ এখানে ম্যাক্সিমাম অঙ্ক এক্স ওয়াই জেড দিয়ে আমরা করি, কিন্তু আমি যদি একটু চেঞ্জ করে দিই, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি যদি একটু চেঞ্জ করে দিই তখন ওটার পারেন না, অনেকেই পারে না, বলে স্যার এটা তো আমরা করি না, বা এটা তো এভাবে হয় না। কেন হয় না? জাস্ট আমি ভেরিয়েবল গুলো চেঞ্জ করে দিছি, ভেরিয়েবল চেঞ্জ করে দিলে কি অঙ্ক চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, অঙ্ক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সিস্টেম তো চেঞ্জ হয়ে যায় না। আমি সিস্টেমটা চেঞ্জ করি নাই, বাট আমি তার মানে পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ করে দিছি। ওকে, আমি ক্লিয়ার করে দিলাম। তো এই যেহেতু এটা অঙ্ক দেওয়া আছে x এবং y এর ফাংশন, এবং এখানে y এই শীটের জন্য y ইজ এ ফাংশন অফ x, তাহলে এখানে কি আছে, x আছে, আবার y কি, y হচ্ছে f অফ একটা x, তাহলে এখানে দুইটা ফাংশন, x এর দুইটা ফাংশন কি আকারে আছে, গুণ আকারে, তাই প্রোডাক্ট মানে গুণ, ম্যাথমেটিক্যালি প্রোডাক্ট মানে হচ্ছে গুণ। আবার এখানে x এবং y কি আকারে আছে, প্রোডাক্ট আকারে আছে, তাই আমরা এখানে কি ইউজ করতেছি, ইউভি ফর্মুলা ইউজ করতেছি। তো এখন এই ধরনের অঙ্কগুলো আপনারা পারবেন, যেমন cot y কি করলে cosec স্কয়ার y, এবং এখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে এটা মনে হচ্ছে cosec স্কয়ার y। বিভিন্ন বইতে আপনারা আমরা কিভাবে লিখি, cosec এভাবে লিখি না, cosec লিখি, কিন্তু প্রিন্টিং মিডিয়াতে যখন এটা প্রিন্ট করা হয়, মানে প্রিন্ট, এটা cosec x, যখন প্রিন্ট মানে খাতা বা হচ্ছে কোশ্চেন যে কোনো কিছু আপনি পান না কেন, তখন cosecটা লেখা হয় csc দিয়ে, এটা মনে হচ্ছে cosec x। আমরা কি এভাবে লিখবো স্যার? না, আপনারা এভাবে লিখতে পারবেন না, আমি বলছি প্রিন্টিং, এটা হচ্ছে লেখ্য ভাষা, এটা হচ্ছে পড়ার মানে প্রিন্টিং। ঠিক আছে, তো আপনারা যখন পরীক্ষা লিখবেন তখন কোসেক দিয়ে লিখতে হবে। ও আচ্ছা, জি ঠিক স্যার। আছে, এটা সহজভাবে লেখার জন্য ভাবে কোসেকটাকে কিছুটা ভেঙে নেওয়া হয়। তো স্যার প্রিন্ট করার সময় কালি বাঁচাইছে স্যার। যেটা হতে পারে, এখন সেটা তাদের বিষয়, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস থাকে, যেমন আমরা লিখে থাকি দ্যাট ইজ, তাই না? ফর এক্সাম্পল ফর এক্সাম্পল লিখে থাকি এভাবে, বিভিন্ন বইতে ফর এক্সাম্পল দেওয়া হয়, কিন্তু আপনি যদি পরীক্ষায় কোশ্চেন লিখতে যান, পরীক্ষার খাতায় যদি লিখতে চান, তখন আপনাকে আর লিখতে পারবেন না। ঠিক আছে, আপনাকে লিখতে হবে ফর এক্সাম্পল বা দ্যাট ইজ। ঠিক আছে, আপনাকে ওটা ফুল এব্রিভিয়েশন লিখতে হবে।
এখন কোশ্চেন হচ্ছে ফাইন্ড dy বাই dx বাই ইউজিং ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ক্লিয়ার? dy বাই dx, তাহলে dy বাই dx বের করেন। xy = 6, এটা হচ্ছে আমার কোশ্চেন। এখান থেকে dy বাই dx বের করেন। তাহলে x কে রেখে y কে ডেরিভেটিভ প্লাস y কে রেখে x কে ডেরিভেটিভ, সেখান থেকে আমি কোথায় গেলাম, সেখান থেকে dy বাই dx এর মান বের করলাম। এটুকু পারবেন? জি স্যার। ওকে। এবং আরেকটা কোশ্চেন আছে, এন্ড ইভালুয়েট দ্য ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভটা আমাকে ইভালুয়েট করতে বলছে, ডেরিভেটিভের একটা মান বের করতে বলছে এট দ্য গিভেন পয়েন্ট। ডেরিভেটিভের মান বের করতে বলছে এট দ্য গিভেন পয়েন্টে। তাহলে গিভেন পয়েন্ট কে? গিভেন -6 -6 -1। তাহলে একটা ব্র্যাকেটে যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, তাহলে প্রথমটা কার মান? প্রথমটা হচ্ছে x এর মান, x এর মান, তারপরটা y এর মান। y এর মান। তার মানে ডেরিভেটিভে আমি যখন xy পাবো, আমি যখন ইভালুয়েট দ্য ডেরিভেটিভ এট দ্য গিভেন পয়েন্ট বের করতে যাব, তখন ডেরিভেটিভের মধ্যে আমি কি করব, x এর মান বসিয়ে দিব -6, y এর মান বসিয়ে দিব -1। তখন আমি এটাকে কি বলবো, এটাই হচ্ছে ডেরিভেটিভের মান, the value of the differentiation at the given point -6 -1। স্যার। ঠিক আছে, পারবেন এভাবে যদি পয়েন্ট দেওয়া থাকে মান বের করার জন্য? বলেন স্যার, এখানে যদি mn দেওয়া থাকে তখন আমরা কি বুঝবো -6 কার মান আর -1 কার মান? সবসময় mn সবসময় অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাবেন। ঠিক আছে, সবসময় অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাবেন, মানে সামনের দিক থেকে পিছনের দিকে যে থাকবে সেই m, পরেরটা n, অ্যালফাবেটিক্যাল অর্ডার। যেমন এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডার x y, প্রথমটা x পরেরটা y, সবসময় অ্যালফাবেটিক্যাল অর্ডার মেইনটেইন করবে। ওকে, জি স্যার। তো সিমিলারলি আপনার কাছে দেওয়া আছে x প্লাস হোল কিউব প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস y কিউব, তাহলে এটার জন্য ডিফারেন্সিয়েশন আপনাকে করতে হবে। তাহলে দেখেন এটাকে আপনি কি করতেছেন, x টু দি পাওয়ার n ধরে, তাই না? x টু দি পাওয়ার n ধরে n ধরে করতেছেন। এই পাশটাকে x কিউব আর এই পাশটাকে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করে মান বের করলেন কার, dy বাই dx এর। তাহলে dy বাই dx এর আপনি মান বের করে ফেলছেন, তারপর মানগুলো বসায় দিছি। এখন আপনি x এর মান -1, y এর মান 1 বসিয়ে dy বাই dx এর ডেরিভেটিভের মানটা ওই পয়েন্টে বের করছেন, এবং সেটা কত পাবেন, সেটা পাবেন হচ্ছে -1। পারবেন এভাবে? জি স্যার। স্যার নেটের একটু সমস্যা ছিল তো স্যার, দশমিক দিয়ে কি একটা বললেন স্যার? কোথায় দশমিক দিয়ে বললাম? মানে কি একটা, মানে যদি ভগ্নাংশ আকারে কি একটা যদি দশমিক থাকে। না, দশমিক থাকে এরকম তো কিছু বলি নাই, বলছি কি? সরি স্যার, তাহলে হয়তো নেট একটু কাটা কাটা আসছিল। আচ্ছা স্যার, না, আমি দশমিক দিয়ে কিছু বলি নাই। ওকে জি স্যার। ওকে, তো ফার্স্ট টাইম ডেরিভেটিভ, সিমিলারলি সেকেন্ড টাইম ডেরিভেটিভ পারবেন না সেকেন্ড টাইম ডেরিভেটিভ বের করতে? জি স্যার। ওকে, সেকেন্ড টাইম ডেরিভেটিভ এভাবে আপনারা দেখেন, এখানে অঙ্ক অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে, মোটামুটি যতগুলো আছে সবগুলো আপনারা ট্রাই করবেন নিজে নিজে। ঠিক আছে, ওকে, এটা ছিল আমাদের একটা স্ক্রিপ্ট, যেটা আমরা মোটামুটি অঙ্কগুলো শেষ করলাম। আরেকটা স্ক্রিপ্ট আপনাদের দিয়েছি, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে এটা এটা আপনাদের দিয়েছিলাম। কার যেন শব্দ হচ্ছে, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। ওকে, সো আমরা এখন ইমপ্লিসিট, দেখেন এটা কিন্তু ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, এটা কিন্তু ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, এটা কিন্তু ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন স্ক্রিপ্ট। তো এই ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন স্ক্রিপ্টটাকে আমরা যখন একটু রোল করব, আমরা পরবর্তীতে কিছু লেখা আছে, তারপরে আমাদের এই যে एग्जांपल চলে আসছে। তাহলে এই যে एग्जांपल 1 কি বলছে, ডিফারেন্সিয়েট দ্য ফলোইং এক্সপ্রেশন উইথ রেসপেক্ট টু x হোয়ার y ইজ এ ফাংশন অফ x। তার মানে এখানে y ইজ এ ফাংশন অফ x, এবং আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে উইথ রেসপেক্ট টু x, মানে হচ্ছে dy বাই dx dx আমাকে বের করতে হবে। ওকে, dy বাই dx আমাকে বের করতে হবে। আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, আপনারা অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এটা দেওয়ার কোনো দরকার নাই। স্যার চ্যাট বক্সে যদি স্যার আইডি দিয়ে দেয়, তাহলে স্যার মিটিং শেষ করার পরে আপনি কি স্যার ওটা চেক করতে পারেন? হ্যাঁ, আমি চেক করতে পারি। তবে এখন আমি যে প্ল্যাটফর্মটা ইউজ করতেছি, এটা হচ্ছে ওই যে ইউজিসি থেকে আমাদেরকে যেটা দিয়েছে, এখানে আপনারা যারা অ্যাটেন্ড করতেছেন সবার একটা রেকর্ড থেকে যায়, যে কারা কারা অ্যাটেন্ড করতেছে, তাদের মেইল আইডি কত, সেটা অটোমেটিক সেটা গুগল থেকে তারা নিয়ে নেয়। তাহলে স্যার সব টিচারদের এই প্ল্যাটফর্মটা ব্যবহার করা দরকার। এই প্ল্যাটফর্ম ব্যবহার করার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে, এটা সবাইকে এখন এটা
মানে মাত্র শুরু করা হয়েছে, ঠিক আছে? তা আমি অনেক আগে থেকে ট্রাই করছিলাম বলে আমি ইউজ করতে পারতেছি। তো আপনাদের অনেক কিছু আমাদের ইন্টারের সব টিচাররা এটাকে ইউজ করার জন্য চাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে সার্ভার জ্যামের কারণে অনেক দেরি হচ্ছে, অনেকেই পায় না। যেমন আমি করেছিলাম এই মাসের 10 তারিখে না 11 তারিখে, আমি পেয়েছি হচ্ছে কবে, আমি গত সপ্তাহে আপনাদের এই প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছি না, শুধুমাত্র এই গত রবিবার আমি পেয়েছি। মানে গত রবিবার কয় তারিখ ছিল? 19 তারিখ। প্রায় আমাকে তারা 15-20 দিন সময় নিয়েছে আমার কাছ থেকে, বুঝেছেন? স্যার তো এটা তো পেইড আইডি দেখতেছি, এটা স্যার ইউজিসি পে করে দেয়? হ্যাঁ, এটা পেইড আইডি, ইউজিসি পে করতেছে এখান থেকে। ওকে, সো এটা এখন চ্যাট বক্সে কারো অ্যাটেন্ডেন্স দেওয়ার তেমন দরকার নেই। আপনি যদি চলে যান তাহলে সেটা হবে আপনার জন্য, ঠিক আছে? যে আমি অ্যাটেন্ড করলাম তাহলে তো আমার অ্যাটেন্ডেন্স হয়েই গেল, তাহলে আমি এখন চলে যেতেই পারি। তো সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো আমরা অঙ্কে ফিরে আসি। তো এক্সাম্পল 1 যেহেতু বলছে উইথ রেসপেক্ট টু, তার মানে আমাদের বের করতে হবে dy বাই dx। পারবেন না? y স্কয়ার xy x স্কয়ার y স্কয়ার এক্সপোনেনশিয়াল y y এক্সপোনেনশিয়াল অফ y sin y cos xy x বাই 1 প্লাস y। এগুলো হচ্ছে অঙ্ক, এবং অঙ্কগুলোর সলিউশনও দেওয়া আছে, দেখেন নিচের দিকে। নিচে যখন যাব তখন প্রত্যেকটা সলিউশন দেওয়া আছে এখানে, ঠিক আছে? এখানে অথবা চেইন রুল বলবে বা প্রোডাক্ট রুল বলবে, প্রোডাক্ট এন্ড চেইন রুল, মানে হচ্ছে প্রত্যেকটাকে আস্তে একবার একবার করে করা, ঠিক আছে? এটাকে চেইন রুল আমরা বলতে পারলাম। তারপরে দেখেন এখানে বলা হচ্ছে কনসিডার দ্য এক্সপ্রেশন, কনসিডার দ্য এক্সপ্রেশন এক্সাম্পল 2, কনসিডার দ্য এক্সাম্পল এক্সাম্পল আপনার কাছে দেওয়া আছে, কি বলছে dy বাই dx বের করতে। আশা করি এগুলো সমস্যা হওয়ার কথা না। মেইন অঙ্ক যেগুলো সেগুলোতে আমরা একটু যাই। দেখেন এখানে কিছু অনেক ছোট ছোট অঙ্ক দেওয়া আছে, যেমন dy বাই dx বের করতে বলছে। কত বের করতে বলছে? dy বাই dx কোন এক্সপ্রেশনের? এই এক্সপ্রেশন। সলিউশন করে দেওয়া আছে, যে সলিউশনটুকু লাগবে, ঠিক আছে? এই যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, সলিউশন লিখছে, ডিফারেন্সিয়েট করলেন কাকে? গিভেন এটা দেওয়া আছে তাকে ডিফারেন্সিয়েট করলেন, আপনি পেলেন, করে সেখান থেকে কি বের করলেন? dy বাই dx বের করলেন। আপনার পরীক্ষার কাছে আপনি এভাবেই লিখতে পারেন, ঠিক আছে? একটু সাজিয়ে গুছিয়ে যেভাবে সুন্দর মনে হয় আপনার কাছে আপনি সেভাবেই লিখতে পারেন। এখানে অনেক ধরনের অঙ্ক দেওয়া আছে, অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। আমি এই অঙ্কগুলো করে দেওয়া আছে, কিন্তু যে অঙ্কগুলো লাগবে সেটা হচ্ছে আমি এখন শুরু করব, সেটা হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ। 4 নাম্বার পর্যন্ত আপনারা দেখবেন, আশা করি পারবেন। 4 নাম্বার দেখলে একটু পারবেন। 5 নাম্বার ম্যাথ হচ্ছে যে আমার কাছে একটা কার্ভ দেওয়া আছে y³ + y = x, আমাকে এই তিনটা কোশ্চেন আনসার করতে হবে a b c। নাম্বার একটা গ্রাফ দেখা যাচ্ছে একটু। গ্রাফ লাগবে না, আপনাদের গ্রাফ এখানে কনসিডার করার কোনো দরকার নেই, গ্রাফ আপনাদের ড্র করতে হবে না, বোঝা যাচ্ছে? আপনাদের গ্রাফ ড্র করতে হবে না, যাতে আপনাদের অঙ্কটা বুঝতে পারেন কিনা সেটা দেখেন। অঙ্ক যদি বুঝতে পারেন আশা করি আপনি এই সলিউশন করে আসতে পারবেন। তো যেহেতু আমাদের কাছে একটা কার্ভ দেওয়া আছে, কারণ এটা কার্ভ বা একটা ফাংশন দেওয়া আছে, কার্ভ বা ফাংশন দেওয়া আছে। কার্ভ কেন বলা হয়? কারণ এটাকে ড্র করা হয়েছে, তাই এটাকে কার্ভ বলা হচ্ছে। আর ফাংশন মানে এটা হচ্ছে একটা ফাংশন যার মাধ্যমে আমরা কোনো কিছু বুঝে নিব, সেজন্য এটা ফাংশন আমি বলি। বি নাম্বার কোশ্চেন আপনি দেখেন, যদি আমি বি নাম্বার কোশ্চেন আগে সলভ করতে চাই, আপনি এটা করে আসছেন, যদি এই কোশ্চেনটা হয়, ইকুয়েশনটা থাকে, তাহলে ফাইন্ড dy বাই dx ইউজিং ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। পারবেন? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে জি আমরা স্যার, এখান থেকে কত পাচ্ছি? dy বাই dx 2 নাম্বার, বি নাম্বার, হ্যাঁ বি। তাহলে dy বাই dx কত পাচ্ছি? 3y স্কয়ার dy স্কয়ার, হ্যাঁ, dy বাই dx বাই dx প্লাস 1 dy বাই dx। কেন dy বাই dx সরি dy বাই dx y কে রেসপেক্টে ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1 1। তার মানে এখান থেকে যদি স্যার আমি 1/3y + 1। তার মানে dy বাই dx যদি আমি করি, dy বাই dx যদি করি 1 ডিভাইডেড বাই 1 প্লাস 3y 3y স্কয়ার 3y স্কয়ার। ইজ ইট? পেয়েছেন জি স্যার। dy বাই dx? ওকে, দিস ইজ ফার্স্ট ওয়ান। দেন সি, সি কি বলতে যাচ্ছে? এগুলো বসাতে বসছে। ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট -2 -1। হোয়াট ডাজ ইট মিন? স্লোপ অফ দ্য ট্যানজেন্ট মানে কি? মান বার 10 এর মান Tangent বার করতে হবে। টেন এর ঢাল। না, ট্যান এর কখনো ঢাল হয় না। এটা যেটা পড়ে আসছেন সেটা হচ্ছে, দেখেন আপনারা স্লোপ অফ দ্য স্লোপ পড়ে আসছেন না? জি স্যার। এম ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ, তাই না? জি স্যার। জি স্যার আপনারা যে Yes, এই যে ঢাল বের করে আসছেন, সেখানে আপনাদের ইকুয়েশনটা আমি একটু লিখি। তাহলে আপনার ইকুয়েশনটা ছিল y = y minus y mx plus c m y = ms plus c, যেখানে m ছিল ঢাল, তাই না? জি স্যার m ছিল ঢাল, ঢাল মানে m = আপনারা লিখতেন tan থিটা, তাই তো? জি স্যার। tan থিটা লিখতেন। এটার মানে হচ্ছে আপনি 45 ডিগ্রি। y এর রেসপেক্টে, এখানে 45 ডিগ্রি বলা যাচ্ছে না, আপনি এটা হচ্ছে
এটাই হচ্ছে আপনার ঢাল dy বাই dx আর ডেরিভেটিভ মানে হচ্ছে m এর মান কি ছিল, m এর মান ছিল y কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, পড়ে আসছিলেন মনে আছে? জি স্যার। তার মানে কোটি দ্বয়ের অন্তর মানে কি, y এক্সিস এর পরিবর্তন ডিভাইড আর বাই এর x পরিবর্তন অ্যাক্সিস এর পরিবর্তন। by dx. This is called slope of the tangent. তার মানে এটা যদি m যদি slope of the tangent হয় মানে ঢাল হয়, this is y slope of the tangent and this is slope of the tangent. Slope of the tangent মানে হচ্ছে dy by dx. তার মানে আপনাকে কি বের করতে বলছে, আপনাকে বের করতে বলছে slope of the tangent মানে dy by dx at where at -2 -1 মানে কি করতে বলছে, ওই যে নির্দিষ্ট পয়েন্টে ডেরিভেটিভের মান করে আসছেন একটু আগে, জি স্যার। নির্দিষ্ট পয়েন্টে কোন একটা নির্দিষ্ট পয়েন্টে ডেরিভেটিভের মান, তার মানে ডি নাম্বারের যে आंसर আসবে সি নাম্বারে কি করবেন, সেখানে মান বসাই দিব। x এর মান -2 y এর মান -1 বসায়ে dy বাই dx এর মান বের করবেন। এন্ড তো স্যার x এর মান বসানো লাগবে না, শুধু y এর মান বসালেই হবে। হোয়াটএভার আমাকে দেওয়া আছে, এখন x এ তো নাই, আমি কি করব, x নাই, y এর মান বসাবো। হ্যাঁ শুধু y এর মান বসাতে হবে, ঠিক আছে? দিস ইজ কল্ড স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, মনে থাকবে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে a b c গেল, তাহলে a কি বলতে চাচ্ছে, show that the point -2 -1 lies on the point মানে lies on the curve মানে ধরেন স্যার এটা এখানে সমীকরণে মান বসিয়ে মানে দেখাতে হবে, প্রুফ করতে হবে মানে। আপনারা পড়ে আসছেন কোন একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ বা বৃত্তের সমীকরণ করে আসছেন না, জি স্যার। তখন কি করতেন, ওই বিন্দুটা ওই বিন্দুটা ওই সমীকরণে বসাবো। ওই সমীকরণে বসিয়ে দিতেন। এখানেও ঠিক একই জিনিস, যে আমার বের করতে হবে যে আমার এই -2 -1 পয়েন্টটা কোথায় আছে কিনা দেখতে হবে, এই কার্ভের উপর, এই আছে কিনা বক্ররেখার দেখতে উপর অবস্থান করছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে কি করতে হবে, x এর মান এবং y এর মান আমি আমার ইকুয়েশনে বসিয়ে দিব, বসিয়ে দিলে কি পাবো, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি পাবো, সমান পাবো। ঠিক আছে? দেখেন -1 হোল কিউব মানে -1 আর y এর মান -1 তার মানে -2 আর x এর মান কত, -2, that means left hand side and right hand side are equal. That means this -2 -1 point lies on the curve, যে দেখেন এখানে লেখা আছে, to show that the point -2 -1 to show that, এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে to show that the point -2 -1 lies on the curve, all we do is to substitute these values, কোন values, -2 -1 into the equation and see if they satisfy the equation. তারপরে x এর মান -2 y এর মান -1 বসিয়ে দিলাম, দেখলাম যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোই কত আসছে, -2, which is clearly true, hence the point lies on the curve. এটা হচ্ছে আপনার বইয়ের ভাষায়। কারণ আপনি যদি মনে করেন যে আমি এটা মনে নাই, আপনি এটাকে নিজের মতো করে লিখবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি এটাকে নিজের মতো করে লিখতে পারবেন। এই ধরনের কোশ্চেন গুলো আসতে পারে। এখন দেখেন ইমপ্লিসিট ডেরিভেটিভ ইউজ করতেছেন, আবার তার সাথে কিছু এক্সট্রা জিনিসও আপনাকে ইউজ করতে হচ্ছে। এই ধরনের কোশ্চেন গুলো যখন দিবে তখন আপনি এখানে পুরো অঙ্কটাই সলিউশন করে দেওয়া আছে, তো সলিউশন নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নেই। দেখেন আসছিল আমাদের dy বাই dx এর মান এটা, জি স্যার। এবং dy বাই dx এ -2 -1 এর মান বসিয়ে পেলে আমরা কত পাচ্ছি, আর পাচ্ছি -4, and this is the slope of the tangent. সবসময় মনে রাখবেন slope of the tangent হচ্ছে একটা ভ্যালু, slope of the tangent মানে ঢাল, ঢাল হচ্ছে একটা ভ্যালু। ঢাল মানে কি, যে আমার এই জিনিসটা কতটুকু ঢালু অবস্থায় আছে। আমি যদি একটা জিনিস এভাবে লিখি, এটা হচ্ছে অ্যাঙ্গেল tan থিটা, এটা হচ্ছে tan থিটা, তাহলে দেখেন tan থিটার মান কি একটা ভ্যালু হবে না? জি স্যার। তার মানে স্লোপ সবসময় কি আসবে, স্লোপ সবসময় একটা ভ্যালু থাকবে, স্লোপ সবসময় একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, এবং স্লোপ অফ দ্য ট্যানজেন্ট মানে একটা নিউমেরিক্যাল ভ্যালু। তো এই অঙ্কগুলো এভাবে আসতে পারে 4 5 নাম্বারের জন্য, 3টা অঙ্ক থাকবে 5 নাম্বার, এবং দেখেন দে আর ইন্টার রিলেটেড, এ এর সাথে বি, বি এর সাথে সি ইন্টার রিলেটেড। তো 1 এর জন্য এ এর জন্য মার্ক হচ্ছে 1, বি এর জন্য 2, সি এর জন্য 2, মোট 5 মার্ক। এভাবে 5 মার্ক অঙ্ক আপনাদের আসতে পারে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন থেকে। ক্লিয়ার? জি স্যার। স্যার এক এক সেট যে 12 মার্ক করে বলছিলেন, এক এক সেট 12 নাম্বার করে। তো আপনাকে ধরেন আপনাকে কোশ্চেন নাম্বার 1 দেওয়া হলো, এর ভিতরে কোশ্চেন থাকবে এ, কোশ্চেন থাকবে বি, কোশ্চেন থাকবে সি, ঠিক আছে? এটা থাকবে 2, এটা থাকবে 5, ধরলাম আমি 5 6 7, আর এটা থাকবে 5, তাহলে কত হলো, 12 নাম্বার হয়ে গেল। তো 5 নাম্বারের অঙ্কের জন্য আপনাকে এরকম একটা অঙ্ক করতে হবে। দ্যাট মিন্স 5 এই 12 নাম্বার, এই পুরো 12 নাম্বারের জন্য আপনি মোট 5 সেট আনসার করতে গেলে 5 12 60, ঠিক আছে? আপনার সময় হচ্ছে 3 ঘন্টা। তার মানে আপনি যদি 5 সেট আনসার করতে চান 3 ঘন্টায়, তাহলে আপনার কতক্ষণ সময় পাচ্ছেন পার সেটের জন্য? প্রায় আধা ঘন্টার উপরে পাচ্ছেন, তাই না? জি স্যার। প্রায় আধা ঘন্টার উপরে পাচ্ছেন। তো আধা ঘন্টার জন্য 12 মার্ক, মানে আধা ঘন্টায় আপনি কয় পেজ লিখতে পারবেন, একটু চিন্তা করে দেখেন তো।
কয়টা অঙ্ক করতে পারবেন এরকম আধা ঘন্টায়? বুঝলে তো লিখতে পারবো স্যার। হ্যাঁ সেটাই, 4-5 পেজ 4-5 পেজ। ফুল একদম। হ্যাঁ ফুল। এটাই হচ্ছে মেইন টার্গেট আপনাদের, মানে আপনারা এটা তো স্যার বাংলা লেখার হিসাব। আবার ইংলিশ লেখার হিসাব আছে, না, নাইস। ইংলিশ লেখার আরেকটা হিসাব হচ্ছে, এখানে ইংলিশও না, এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। তো ইকুয়েশন গুলো তো আমরা ফুল একদম পুরো পেজ জুড়ে লিখি না, জি স্যার। ক্যালকুলেশন যেখানে শেষ হয় সেখানে গিয়ে আমরা পরবর্তী লাইনে চলে যাই। তো ওইভাবে আপনাকে যদি আধা ঘন্টা লিখতে দেওয়া হয়, অ্যাটলিস্ট আপনাকে 3 পেজ তো লিখতেই হবে। তো 3 পেজে অঙ্ক ফুলফিল করার জন্য আমাকে কিছুটা সময় দিতেই হবে। এবং একটা জিনিস হচ্ছে, আপনারা এটা বিগত ইয়ারের কোশ্চেন গুলো দেখে আপনারা একটা প্রিপারেশন নিতে পারেন পরীক্ষার আগে। পরে যখন পরীক্ষার আর 10 দিন আছে, তখন আপনারা প্রিপারেশন নিচ্ছেন যে কোশ্চেন গুলো কিভাবে আনসার করতে পারি, তখন আপনি টাইম সম্পর্কে জানতে পারবেন। মানে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমাদের আনসার করতে হতো 70 মার্ক, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে 70 মার্ক, বাকি 30 হচ্ছে 25 হচ্ছে আপনার সিটি, আর 5 হচ্ছে অ্যাটেন্ডেন্স। আপনাদের অ্যাটেন্ডেন্সে 10, তো বাকি 70, মানে আমাদের এক সেটের মার্ক ছিল 14, ঠিক আছে, 14 মার্ক। তো আমরা দেখতাম যে প্রথম দিকে আমরা যখন লেখা শুরু করতাম, 1 ঘন্টায় 1 সেট আনসার করতে পারতাম, প্রথম 1 ঘন্টায়। পরের 2 ঘন্টায় আমরা 4 সেট আনসার করতাম। তাহলে চিন্তা করেন কিভাবে লিখতাম পরের 4, মানে হাতের লেখা কিরকম হতো আমরা সেটা বোঝার দরকার নেই, আর লিখতে পারলেই হলো, এরকম অবস্থা আর কি। তো মাঝে মাঝে এরকমই হয়। পরবর্তীতে দেখা যায় কি, যে আমি জানা জিনিস বা পারার জিনিস আমি কমপ্লিট করতে পারছি না, পারি নাই, তখন এসে মনটা খারাপ হয় যে আমি আর একটু যদি তাড়াতাড়ি লিখতাম, আর একটু যদি দ্রুত লিখতে পারতাম, তাহলে আমি ফুল আনসার করতে পারতাম। এই জিনিসটা যেন না হয়। সিটিতে আমাদের এমন হয়েছিল স্যার। হ্যাঁ, এটাই বলতেছিলাম যে আপনারা বুঝবেন যে অঙ্কটা খুব সহজ, আরে পারবো, এটা তো পেরে যাবো, লেখা শুরু করছি খুব সুন্দর করে, না লিখলে কি মনে করবে স্যার। এখানে হাতের লেখার কোনো, তার সিটিতে রেজাল্ট কিরকম হয়েছে? এখনো খাতা দেখিনি, খাতা এখন আমার ডেস্কে পড়ে আছে। স্যার আমি জ্বরের কারণে সিটি একটাও দিতে পারি নাই, এগুলা কি আমার আবার দেয়া লাগবে? না দিলে আপনি সিটিতে 0। আল্লাহ। স্যার আচ্ছা। দেওয়ার সুযোগ আছে না? সিটি যারা দিয়েছেন তারা তো দিয়ে দিয়েছেন, যারা দেন নাই তাদেরকে তারা এক্সাম কন্ট্রোলার বরাবর অ্যাপ্লিকেশন করে দেন হচ্ছে, যদি ওনারা অনুমতি দেয়, ডিপার্টমেন্ট হেড যদি অনুমতি দেয়, দেন আমার নিতে কোনো সমস্যা নেই, আচ্ছা স্যার। ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবেন যে সবসময় টাইম কনস্ট্যান্টটা মনে রাখবেন, যে আপনার টাইমটা কিভাবে ইউজ করবেন। কারণ আপনি দেখেন এই ধরনের অঙ্ক যদি আসে, আরেকটা জিনিস হচ্ছে আমরা কোশ্চেন চুজ করতে ভুল করি। যেহেতু আজকের সময় আছে আমি কথা বলতে পারি, আমরা কোশ্চেন চুজ করতে ভুল করি। যেমন আমার কাছে 8টা কোশ্চেন দেওয়া থাকে, মোট 1 2 3 4 5 6 7 8, এবং এই 8টা কোশ্চেন এমন ভাবে সেট করা হয়, এর মধ্যে কিছু কিছু খুব অনেক বড়, এবং এক একটা ধরেন 3 নাম্বার এই কোশ্চেনটা এত সহজ, কিন্তু লিখতে হবে অনেক, ঠিক আছে, লিখতে হবে অনেক। তো আমার লেখার ক্ষেত্রে টাইম যাচ্ছে। আবার দেখা যাচ্ছে 4 নাম্বার অঙ্কটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমি খুব সহজে করে ফেলতে পারছি। তো আমাকে আগে চুজ করতে হবে যে আমি কোনটা চুজ করব। ধরেন আপনি 6টা কোশ্চেন পারেন, আপনি প্রথম 6টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন আনসার করতে হবে। আপনি 6টা কোশ্চেন পারেন, 7 8 আপনি পারেন না, 6টার মধ্যে 5টা আনসার করবেন। তো কোনটা দিয়ে শুরু করবেন? যেটা সবচেয়ে বেশি কম সময় লাগবে সেটা দিয়ে শুরু করবেন। যেটা সবচেয়ে বেশি কম সময় লাগবে সেটা দিয়ে আপনি একটু চিন্তা করবেন, কারণ এই চিন্তাটা করতে আপনার কত মিনিট লাগবে। আপনি যদি অজিত অঙ্কগুলো পারেন, আপনার চিন্তা করতে হাইয়েস্ট 5 মিনিটের মতো সময় লাগবে, যে আমি যদি এটা শুরু করি কতক্ষণ ভাবে কিভাবে শেষ করতে পারবো। এই চিন্তাটা আমরা করি না, আমরা দেখলাম 1 নাম্বার দিয়ে শুরু করি, না মিললে 1 নাম্বার কেটে দিয়ে 2 নাম্বারে যাই, আর 2 নাম্বার মিললে তাহলে 3 নাম্বারে যাই। না, এভাবে চিন্তা করেন না এখন থেকে। আগে আপনাকে রিসেট করতে হবে আপনি কোন অঙ্কটা সবচেয়ে ভালো পারেন, সেটা আগে আনসার করে আপনার 12 মার্ক সিকিউর, ঠিক আছে, 12 মার্ক সিকিউর। কারণ আগে হচ্ছে পাস করতে হবে, তারপরে এ প্লাস, তাই না? আগে পাস করে দেন হচ্ছে গ্রেড আপগ্রেড করতে হবে, তাই তো? তা আমরা এটা করতাম, ধরেন আমরা যখন স্পেশালি সিরিয়াসলি বললাম, আমরা যখন কার্জন হলে পরীক্ষা দিতাম, কার্জন হলটা হচ্ছে অনেক বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। যারা এডমিশন টেস্ট দিয়েছেন হয়তো বা দেখছেন কার্জন হলটা কিরকম। তো আমরা এক্সের আনসার করার পর না, সব ফ্রেন্ডরা একজন আরেকজনের তাকাইতাম যে অন্তত এক্সের আনসার করছি, এবার আমাদের আর কেউ ঠেকাইতে পারবে না, আমরা ফেল করতেছি না, পাস তো করতেছি। কারণ অ্যাটেন্ডেন্সে 5 পাবো, 4 5 পাবো, আর যদি সিটিতে 15 20 পাই তাহলে 20 হয়ে গেল, আর এক্সের 14, মোটামুটি এখন পাস আর ঠেকাইতে কেউ পারবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আনন্দ, মানে আগে পাস সিকিউর করতে হবে, যাই রেজাল্ট হোক না কেন, আগে পাস সিকিউর করতে হবে, তারপর হচ্ছে আপনি গ্রেড আপগ্রেড করেন। তো এইভাবে আপনি আগে ডিসাইড করবেন যে কোন কোশ্চেনটা আপনি ভালো পারেন, সেটাকে আনসার করে দিয়ে এভাবে দুই সেট বা 3 সেট যখন আনসার করে ফেলবেন, তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো হবে। আর প্রথম অঙ্কটাই যদি আপনার ভুল করে ফেলেন, ধরেন এই অঙ্কটা আপনি করতেছেন, 2 নাম্বার সেট অঙ্কটা করতেছেন, এবং আপনি বারবার ভুল করতেছেন, আনসার মিলতেছেন আপনার ফ্রেন্ডদের সাথে, তখন আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন, ঠিক আছে। আপনার হেজিটেশন, আপনার কাছে আপনি ভয় পাবেন, ঠিক আছে, যে আমার কি হচ্ছে, তখন বাকি যে পারা জিনিসগুলো সেগুলো আপনি ভুলে যাবেন। তো এই জিনিসটা করেন না, যেটা পারবেন যেটা আপনি সবচেয়ে ভালো পারবেন সেটা আগে আনসার করে ফেলবেন, তারপর এগুলো আস্তে আস্তে যাবেন, ঠিক আছে। এভাবে যাবেন, এগুলো হচ্ছে টেকনিক। এবং আপনাদেরকে বলি, পাস করতে গেলে আপনাকে শুধুমাত্র সিটি পরীক্ষা সিলেবাস, যেহেতু এখন সিটি হচ্ছে না,
জাস্ট কিছু কিছু জিনিস পড়লে আপনার কাছে হচ্ছে, আপনাকে আহামরি সব পড়তে হবে না। আপনি জানেন আপনি কোন সেক্টরটা ভালো জানেন, বা কোন পার্টটুকু আপনি ভালো করে বুঝছেন, বা কোন সেক্টরে আপনি ভালো আনসার করতে পারবেন, শুধু সেই সেক্টরটাই আপনি জোর দেন। সব পড়ে গিয়ে কিছু আনসার না করাচ্ছে না, কিছু পড়ে গিয়ে কিছু আনসার করাটা বেটার। ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন, কারণ অনেকে আমি এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে পারে কিন্তু অর্ধেক অর্ধেক করে চলে যাচ্ছে না। অর্ধেক করলে তো আপনাকে নাম্বার দেওয়া হবে না, আপনাকে পুরো করতে হবে। আপনি 5 সেট পার্শিয়াল মার্ক দেওয়া হবে না? পার্শিয়াল মার্কিং আমি দিলাম, কিন্তু আপনাদের খাতা তো শুধু আমি দেখবো না, আরেকজনও দেখবে, তাই না? ধরেন আমি বলতে পারি না আমি খাতা পাবো কিনা, এখন আমি বলতে পারি না, ঢাকা ইউনিভার্সিটি তাকে চুজ করো, আমি শুধু আপনাদেরকে কোর্স করাচ্ছি, যে সিলেবাস দেওয়া আছে সেটা আমি আপনাদের কমপ্লিট করতেছি। তো আমি খাতা দেখবো কিনা বা আমি কোশ্চেন করবো কিনা সেটা আমি নিজেও বলতে পারি না। আমার কাছে যদি খাতা আসে, আমি যদি খাতা দেখি, মানে আমার পার্সপেক্টিভ যেটা, আমি পার্শিয়াল মার্কিং করি, কিন্তু আরেকজন যিনি দেখেন ঢাকা ইউনিভার্সিটির বা শ্যামলী টেক্সটাইল বা অন্য কোথাও, সে দিবে কিনা সেটা তো আমি বলতে পারবো না, তাই না? এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। সো ট্রাই করবেন পুরো অঙ্কটা যেটা করবেন সেটার জন্য পুরো অঙ্কটাই আপনি যেন ডিটেলস করে রাখবেন। আর যদি এরকম হয় না, পার্শিয়াল মার্কিং এখন দেওয়া হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্শিয়াল মার্কিং দেওয়া হয়, কিন্তু 5 পার্শিয়াল মার্কিং দিয়ে আপনি যদি 5 সেট আনসার করেন, 5 সেটে আপনার 60 এর মধ্যে আপনি পেলেন না, অর্ধেক অর্ধেক করে গেলেন, বাকি একটা অর্ধেক কিছু লাইন 2 লাইন লিখলেন বা 1 লাইন লিখলেন, তখন আপনার গ্রেডটা অনেক ডাউন হয়ে যাবে। ঠিক আছে, আশা করি যে সেটটা এইভাবে সেট আমি বলবো, আর আপনারা যখন ক্যাম্পাস আসবেন তখন আপনাদের পরীক্ষার আরো অনেক কিছু বলে দিবে যে কিভাবে আপনাদের কোশ্চেন গুলো আসতে পারে, কিভাবে আনসার করবেন, এটা ডিটেইলস পরে আলোচনা আমরা করে নিব। ঠিক আছে, এখন আমরা করব হচ্ছে কোশ্চেন, কথা বললাম কোশ্চেন 6, দেখেন কি বলতেছে। এটা কার্ভ দেওয়া আছে, বি নাম্বার দেখেন, এ নাম্বার দেখেন, পারবেন? জি স্যার। বি নাম্বার, জি স্যার। তার মানে আগে আপনাকে কি বের করে নিতে হবে? এখানে Slope of বলছে the ডিরেক্টলি, আপনার এখানে দেওয়া নাই, কিন্তু আপনাকে বলছে স্লোপ অফ দ্য টেনজেন্ট ডিফারেন্সিয়েশন ফর দ্য টেনজেন্ট এট 0 0 পয়েন্ট। তার মানে আপনি আগে আপনাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। dy বাই dx বের করে নিতে হবে। ঠিক আছে, dy বাই dx বের করে নিতে হবে। দেন কি করতে হবে? dy বাই dx এর যে মানটা আসবে সেখানে কত কত 0 0 বসাতে হবে। বসাতে হবে। তারপরেরটা দেখেন, তারপরে কোশ্চেন দেখেন, এটা আবার নতুন একটা জিনিস। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কি? ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট y equals to mx plus c, ওইটা? এটা হচ্ছে আপনার সমীকরণ, আপনার হচ্ছে ট্যানজেন্টের ঢাল বিশিষ্ট সমীকরণটা বের করতে বলছে। সেটা হচ্ছে y equal to mx plus mx plus c। এই ইকুয়েশনটা কি আসবে সেটা বের করে নিতে বলছে। ঠিক আছে, বুঝতেছেন? ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট মানে হচ্ছে y equal to mx plus c। তো আপনি m এর মান পেয়ে যাচ্ছেন কোথা থেকে? b নাম্বার থেকে পাচ্ছেন না m এর মান? জি স্যার। b নাম্বার থেকে m এর মান পাচ্ছেন, তাহলে c কোথা থেকে পাবেন? c তো লাগবে, তাই না? স্যার পয়েন্ট গুলো বসালে সি পাবো না? আমি যখন m এর মানটা b থেকে m এর মানটা বসিয়ে দিব, তখন আমার ইকুয়েশনটা কিরকম থাকবে? ধরেন m নাই, এখন আর m নাই, ধরেন m এর মান বসালাম, m এর মান কত? 1, তাহলে প্লাস c। এখন c টাকে যদি আমি বের করতে চাই, তাহলে x এবং y এর মানটা বসাতে হবে। কোনটা সেটা? এটা হচ্ছে x এবং y এর মান, তাই না? এই যে x এবং y এর মান, স্যার সি এর মান 0ই আসবে। হ্যাঁ c এর মান আসলো আমার এখানে অঙ্কের ক্ষেত্রে, ধরেন আসলো 0 আসলো, কিন্তু আমার যদি এখানে এটা যদি 0 0 না থেকে 1 2 দেওয়া থাকে, তাহলে এটা হবে 1, এটা হবে 2, তাহলে c এর মান কত আসবে? c এর মান আসবে -1। তখন y equal to mx plus c তে m এর মান বসাবেন, x থাকবে প্লাস c এর মান, যেটা আপনার পয়েন্ট দেওয়া থাকবে সেই রেসপেক্টে আপনার m এর মান আসবে। যে পয়েন্ট দেওয়া থাকবে, এই পয়েন্ট যেটা দেওয়া থাকবে সেই রেসপেক্টে আপনার m এর মান আসবে, সেই রেসপেক্টে আপনার কি আসবে? c এর মান আসবে। দুটো বসিয়ে দিলে আপনি কি পেয়ে যাবেন? ইকুয়েশন অফ দা ট্যানজেন্ট আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। করে দেওয়া আছে এখানে, এই দেখেন এখানে করে দেওয়া আছে। m এর মান কত আসছে? আপনার ওই রেসপেক্টিভ পয়েন্টে m এর মান আসছে হাফ y equal to mx plus c, y plus half x plus c। এখন c এর মান বের করব, দ্যাট মিন্স at x equal to 0 এবং y equal to 0 যদি বসিয়ে দিই, তখন আমি কি পেয়ে যাব? c এর মান পেয়ে যাব। c এর মান কত পাচ্ছি এখানে? 0। তাহলে this is the equation of the tangent, this is the equation of the tangent, মানে m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত হচ্ছে আপনার ইমপ্লিসিট ডেরিভেটিভ। এরপরে দেখেন আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, এই স্ক্রিপ্টের পেজ নাম্বার 11 পর্যন্ত আপনাদের করা লাগবে, 11 এর পর আপনারা যাবেন না। ঠিক আছে, চাইলে করতে পারেন। স্যার বুঝিনি স্যার কথাটা। মানে হচ্ছে এই স্ক্রিপ্ট যেটা আমি এতক্ষণ দেখালাম, যেটা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন,
সেটা জি স্যার। শুধুমাত্র 11 নাম্বার পেজ পর্যন্ত আপনারা করবেন। এর উপরে মানে উপরের দিকে যতগুলো ম্যাথ আছে সেগুলোই করবেন, বাকিগুলো নিচের দিকে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? নিচের দিকে চাইলে আপনি যেতে পারেন, বাট ওগুলো আমাদের অত বেশি দরকার হবে না, কারণ এখানে ইমপ্লিসিট ডেরিভেটিভ চেয়ে আরো কিছু জিনিস বলা হয়েছে। ইমপ্লিসিট ডেরিভেটিভের একটু এক্সপান্ড ভার্সন, বাট এটা আমাদের লাগবে না। তো আপনারা এইটুকু করে থাকেন, 11 নম্বর পেজ পর্যন্ত পড়েন এই সেটে। ওকে, জি স্যার। স্যার তো এটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট ডেরিভেটিভ গেল। ইমপ্লিসিট ডেরিভেটিভের পরে আমাদের আসবে জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ান স্ক্রিপ্ট আপনাদের পাঠাইনি, এটা আজকের যে মেইল পাবেন সেই মেইলের সাথে চলে যাবে। ওকে, জ্যাকোবিয়ান। তো জ্যাকোবিয়ান কি জিনিস? জ্যাকোবিয়ান হচ্ছে একটা ফরমেশন বা একটা ফর্মুলা, একটা রিপ্রেজেন্টেশন, যে আমি যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করে আসছি, ঠিক আছে? আমরা পার্শিয়াল ডেরিভেটিভটাকে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, তো জ্যাকোবিয়ান নামের একজন ম্যাথমেটিশিয়ান তার নিজস্ব একটা কাজের জন্য পার্শিয়াল ডেরিভেটিভটাকে ওইভাবে এক্সিকিউট করে আসছিলেন, তাই এটার নাম হয়ে গেছে জ্যাকোবিয়ান। ঠিক আছে? জ্যাকোবিয়ান কি জিনিস? জ্যাকোবিয়ান হচ্ছে স্যার স্ক্রিনে তো কিছু দেখছি তো না দেখা স্যার। যাচ্ছে না, না স্যার। দেখাচ্ছি না, আমি দেই নাই, সো সমস্যা নেই। সো জ্যাকোবিয়ান হচ্ছে, দেখেন দেখতে পাচ্ছেন এখন? রিপিট করেন। জি স্যার। জি স্যার। ওকে, দেখতে পাচ্ছেন? তো আমরা জ্যাকোবিয়ান যদি বলি, যেমন এখানে আমার এটা যদি আপনি চিন্তা করেন, ধরেন এক্স আমাদের একটা ফাংশন, জি স্যার। কোন কোন ভেরিয়েবলের? ইউভি ভেরিয়েবলের। এবং ওয়াই আর একটা ভেরিয়েবল, সেটা কার? সেটা হচ্ছে আমার ইউভি ভেরিয়েবলের। ঠিক আছে? কয়টা ফাংশন? দুইটা ফাংশন। কয়টা ফাংশন? দুইটা ফাংশন। তাহলে আমি যদি এক্স চিন্তা করি, আমি পার্শিয়াল ডেরিভেটিভ বলছি, তাহলে এক্স যদি বলি, তাহলে এক্স কে আমি কার কার রেসপেক্ট ডেরিভেটিভ করতে পারবো? ইউ আর ভি। আমরা দেখে আসছিলাম ইউ ইজ এ ফাংশন অফ হোয়াট? আমরা দেখে আসছিলাম ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। ঠিক আছে? সেজন্য আমরা ইউ কে এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করিনি? জি স্যার। তাহলে ফার্স্ট টাইম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, অথবা ফার্স্ট টাইম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই। কিন্তু এখন আমাদের কি দেওয়া আছে? এখন আমাদের উল্টা দেওয়া আছে। তার মানে এক্স কে ইউ রেসপেক্টে, এই যে এক্স ইউর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এক্স কে আমরা কি করতে পারবো? ইউ রেসপেক্ট ডেরিভেটিভ করতে পারবো। এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দুটো কিন্তু এক জিনিস না। এক জিনিস? দুটো কিন্তু এক জিনিস না। তো একটু মাথার মধ্যে মানে কি বলবো, গুলিয়ে ফেলেন না জিনিসটা, গুলিয়ে ফেলেন না যে আমার এখানে যেহেতু এক্স ইজ এ ফাংশন অফ ইউভি, তাহলে আমি এক্স কে ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি এবং এক্স কে কার সাপেক্ষে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি, তাই না? কার সাপেক্ষে? এক্স কে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি। পার্থক্যটা একটু স্যার ধরাই দিবেন? পার্থক্যটা জি স্যার। এখানে আলটিমেট পার্থক্য তো এটাই, যে এখানে আপনি করতেছেন ইউ কে এক্স এর রেসপেক্টে করতেছেন, তাই না? এখানে এক্স এর রেসপেক্টে আপনি ডেরিভেটিভ করতেছেন, আর এখানে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতেছেন? ইউ আচ্ছা, রেসপেক্টে। উল্টাটা। না, উল্টা না। মানে স্যার এখানে এক্স হলো যে ফাংশন আর ওখানে ছিল যে ইউ ফাংশন। দেখেন দুইটা ইকুয়েশনের মধ্যে পার্থক্য আছে, আমি একটু দেখাই। আপনারা যখন যে অঙ্কগুলো করে আসছেন, দেখেন সেখানে আমরা ধরে আসছিলাম ইউ ইকুয়াল টু মাইনাস ওয়াই, এটা একটা ফাংশন, তাই না? জি স্যার। তখন আপনি এটাকে যদি ইউ এক্স বের করেন, তখন কত পেয়েছেন? কত পেয়েছেন আপনি? 1 স্যার। স্যার ওয়াই মাউথ 1 পিস, অনেক কেউ একজন মাউথ পিসটাকে নাড়াচ্ছেন, তো আপনার মাউথ পিসটা নড়লে আমাদের এখানে সাউন্ড আসে, তো মাউথ পিসটাকে ছেড়ে দেন, যেভাবে আছে ওভাবে ছেড়ে দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাহলে এটা কত আসবে? মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই না, সরি, এক্স রেস করলে তো 1 আসে। আসে। এক্স রেস করলে কত আসে? স্যার 1 আসে না। 1 আর ওয়াই রেসপেক্টে করলে -1। -1 আসে। -1 এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। বাট আপনাদের এখানে আমি যেটা বলতেছি, এখানে এই জিনিসটা চেঞ্জ হতে পারে, যদি আসে তাহলে কিভাবে কাজ করবেন। ঠিক আছে? আমার এখানে যেহেতু এটা দেওয়া আছে, আমি এখান থেকে পড়াবো না, এটা জাস্ট এটা হচ্ছে আপনাদের একটা প্রশ্ন। আবার আরেকটাতে যাব। তো যদি এরকম আসে, কোন একটা ফাংশন যদি এরকম আসে, তাকে কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ করতে হয়। তার মানে কি দেওয়া আছে? x ইকুয়াল টু ইউভি, ইউ মাইনাস ভি। এখন x কে আপনি কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবেন? ইউ হয় ইউ সাপেক্ষে অথবা ভি এর সাপেক্ষে। তার মানে লিখতেছেন কি x ইউ, তাহলে ইউ সাপেক্ষে করলে কত পাবেন? 1। একই জিনিস, কিন্তু তাদের রিপ্রেজেন্টেশনটা কিন্তু আলাদা, এই দুটো কিন্তু এক না। এক, দে আর নট ইকুয়াল। এটা হচ্ছে ইউ কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, এটা হচ্ছে এক্স কে ইউ রেসপেক্ট। ইউ রেসপেক্টে, এটা আপনাকে বুঝতে হবে। Depends on consideration.
ফাংশনটা কার ইউভি, তাই আমি এক্স কে ইউ এর সাপেক্ষে অথবা ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। আবার সিমিলারলি ওয়াই কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো, ওয়াই কেও আমি ইউ এর সাপেক্ষে এবং ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। যদি করা যায় তাহলে জ্যাকোবিয়ান কি বলে, তা আমরা জ্যাকোবিয়ানকে কিভাবে ডিনোট করতে পারি, যে ইউভিও বলতে পারি অথবা যে ইউভি। তাহলে আমি যে ইউভি মানে হচ্ছে ভিতরে যে ভেরিয়েবল দেওয়া আছে সেই ভেরিয়েবলের সাপেক্ষে আমি জ্যাকোবিয়ান লিখতে পারি। জ্যাকোবিয়ান বলে যে, এবং ভেরিয়েবল কে কে, আমার এক্স হচ্ছে একটা UV ফাংশন, ওয়াই হচ্ছে একটা ফাংশন, কিন্তু ভেরিয়েবল কে কে এখানে ইউ এবং ভি। তাহলে আমি ভেরিয়েবল দিয়ে লিখবো ইউ ভি, এটা দিয়ে লিখতে পারি। অথবা লিখতে পারি ডেল্টা এক্স ওয়াই, লিখতে পারি কি ডেল্টা এক্স ওয়াই মানে হচ্ছে ডেল্টা এক্স ওয়াই, মানে প্রথমে যাবে ফাংশন গুলো এবং তাদেরকে নিচে যাবে কাদের কাদের সাপেক্ষে ডেরিভেটিভ করব হচ্ছে ইউ এবং ভি এর রেসপেক্টে। আমি দুই ভাবেই জ্যাকোবিয়ানটা লিখতে পারি, এটা হচ্ছে জ্যাকোবিয়ান লেখার সিস্টেম। উভয়টা লিখলে একটু সময়, হ্যাঁ লেখার কোনো সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে ডিনোট করা। কিন্তু মেইন কাজটা কে করতেছে, মেইন কাজটা করতেছে এই যে ডিটারমিনেন্টটা করতেছে। মানে ডিটারমিনেন্ট কাকে করব, এক্স কে ইউ রেসপেক্টে, আবার এক্স কে কার রেসপেক্টে, এক্স কে ভি এর রেসপেক্টে। নিচে কে আসবে ওয়াই কে ইউ রেসপেক্টে এবং ওয়াই কে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তখন এই যে ডেরিভেটিভ ডিটারমিনেন্টের টার্মটা, এই টার্মটাকে বলা হচ্ছে জ্যাকোবিয়ান। ঠিক আছে, তার মানে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব এবং তাদেরকে যদি ডিটারমিনেন্ট আকারে সাজাতে পারি, তখন সেই ডিটারমিনেন্ট আকারে কিভাবে সাজাবো, সেই যে সাজানোর নামটাই হচ্ছে কি বলবো, সেটাকে বলবো আমরা জ্যাকোবিয়ান। মনে থাকবে? দেখি এটা হচ্ছে আপনাদের, এটা পাঠাবো না, আপনাদের পাঠাবো হচ্ছে এটা, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন কোনটা এটা। দেখতেছেন জ্যাকোবিয়ান? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এখানে কি বলতেছে, এখানে কিন্তু আবার আপনাদের মতো করে চলে আসছে, মানে আমরা যেভাবে পড়ে আসছিলাম। দেখেন, if u and v are functions of what, of two independent variable x and y, তার মানে কি u এবং v হচ্ছে দুইটা ফাংশন, কার কার, এক্স এবং ওয়াই এর। x এবং y। তাহলে আপনাদের মতো চলে আসছে? জি স্যার। তাহলে এটাকে জ্যাকোবিয়ানকে আমরা কিভাবে লিখবো, জে এক্স ওয়াই, আমরা জ্যাকোবিয়ানকে লিখবো যে এক্স ওয়াই, জে এক্স ওয়াই, অথবা লিখতে পারি কিভাবে, এই যে দেখেন যে ইউভি এক্স ওয়াই, তাই না? মানে প্রথমে ফাংশন গুলো যাবে, পরে নিচে নিচে কে যাবে, নিচে হচ্ছে ভেরিয়েবল গুলো যাবে, উপরে যাবে ফাংশন গুলো মানে ইউভি আর ভিতরে যাবে নিচে যাবে ভেরিয়েবল গুলো। তাহলে আপনি কি করতে পারবেন, ইউ কে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারেন পার্শিয়ালি, ইউ কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবেন, ইউ কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবেন, মানে ইউ গুলো প্রথমে, ঠিক আছে, যেহেতু ইউ পরে, ঠিক আছে, পরে ভি, তাহলে ভি কে এক্স এর সাপেক্ষে করতে পারেন, ভি কে ওয়াই এর সাপেক্ষে করতে পারবেন। তাহলে এই চারটা ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ পাইলেন এবং তাদেরকে ডিটারমিনেন্ট করলেন, তখন এদেরকে আমরা বলবো কি জ্যাকোবিয়ান। ঠিক আছে, এটা হচ্ছে টু ভেরিয়েবলের জন্য। যদি থ্রি ভেরিয়েবল হয়, ইউভিডব্লিউ হয়, তাহলে কি ইউভিডব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এটাকে জ্যাকোবিয়ান কিভাবে লিখবেন, যে এক্স ওয়াই জেড লিখবেন, তাই না? জি স্যার। তার মানে আপনি এটাকে লিখতে পারবেন যে এক্স ওয়াই জেড, উপরে ফাংশন গুলো, তাহলে ফাংশন কে ইউ ভি এবং ডব্লিউ, নিচে হচ্ছে ভেরিয়েবল এক্স ওয়াই জেড। তাহলে প্রথমে ইউ কে এক্স এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে এবং জেড এর রেসপেক্টে, পরে ভি কে ইউ এক্স এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে এবং জেড এর রেসপেক্টে, ডব্লিউ কে এক্স এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে এবং জেড এর রেসপেক্টে যে মানগুলো পাবো সবগুলো বসিয়ে দিব, বসিয়ে দিয়ে তাদের যে ডিটারমিনেন্ট বের করব, সেই ডিটারমিনেন্টটাই হচ্ছে কি, সেই ডিটারমিনেন্টটাই হচ্ছে জ্যাকোবিয়ান। মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে আমরা একটা অঙ্ক দেখি। দেখেন স্যার, এই লোকের নতুন উদ্দেশ্য মানে নতুন পদ্ধতি বের করার উদ্দেশ্য কি? এটা আমরা যখন ইন্টিগ্রেশন করতে যাব তখন আমরা বলবো তখন তার উদ্দেশ্য কি। ইন্টিগ্রেশন স্যার এটা ম্যাট্রিক্স এর মতো আসতেছে না মানগুলো, মানে আমরা যদি বসাই, ম্যাট্রিক্স কেন, ডিটারমিনেন্ট, নির্ণায়কের মতো দিয়েছে। ম্যাট্রিক্স কিন্তু এই যে ধরা খাবেন কোথায়, আপনারা ম্যাট্রিক্স পড়ে আসছেন, ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু ডিটারমিনেন্ট করতে পারেন। ম্যাট্রিক্স কে প্রকাশ করা হয় ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট না, আর ডিটারমিনেন্ট দুটো বার দিয়ে, দুইটা বার সাইন দিয়ে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। যদি নোটেশন ভুল করেন নাম্বার 0, এটা মনে রাখবেন, কারণ আপনি শিখতেছেন নতুনটা জিনিস। এখন আপনাকে যদি আপনার নাম ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনার ছবি ঠিক নাই, তাহলে কি আমি আপনাকে খুঁজে পাবো? না স্যার। খুঁজে পাবো না। এটা হচ্ছে ছবি দিয়ে সবচেয়ে ভালো পরিচয় পাওয়া যায়, তো এই ছবিটা যেন সবসময় ঠিক থাকে। ঠিক আছে,
তো এখন আমরা কি করব, আমাদের কাছে দেওয়া আছে x is a function of what, r is a R function cos of theta. what, x is a function of what, r is a function of what, জি স্যার, x কার কার ফাংশন, কোন কোন ভেরিয়েবলের ফাংশন? আর 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 থিটা। cos থিটা। আর cos theta। না, x is a function of r cos theta, কোন কোন ভেরিয়েবলের ফাংশন সেটা জিজ্ঞেস করছি। ভেরিয়েবল আর এবং থিটা স্যার। আর এবং থিটা। ভেরিয়েবল হচ্ছে r এবং থিটা। থিটা, আর y is also a function of r এবং R theta. থিটা। তাহলে জ্যাকোবিয়ান এই যে বলেন ইভালুয়েট কিন্তু দুইটা, একটা হচ্ছে xy r থিটা আর একটা হচ্ছে r থিটা xy, তার মানে কি করবেন? স্যার এক্স ওয়াই আর থিটা, এক্স ওয়াই, হ্যাঁ চেঞ্জ হবে, কিন্তু কোথায় চেঞ্জ হবে দেখেন, স্যার UV দেখেন সব UV গুলো কোথায়, উপরে, তাই না? জি স্যার। আবার XYZ নিচে, তার মানে XYZ কোথায়, XYZ হচ্ছে নিচে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, যেটা উপরে সেটা উপরের দিকে থাকবে, মানে ভেরিয়েবল তাকে আপনি ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা অঙ্কগুলো দেখবেন যে সেটা মিলে যাচ্ছে আমাদের অঙ্কের সাথে। তাহলে আমরা প্রথমটা করি। তার মানে x কে আমাদের কি বের করা লাগবে, x কে r এর সাপেক্ষে বের করা লাগবে, আবার x কে y এর সাপেক্ষে। তাহলে এর জ্যাকোবিয়ান কত হবে, এর জ্যাকোবিয়ান কত হবে, ইকুয়াল দি জ্যাকোবিয়ান যদি লিখি আমাকে কি কি বের করতে হবে, ডেল্টা x বাই ডেল্টা ডেল্টা আর, r ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা, ডেল্টা থিটা, ডেল্টা y by delta r. ডেল্টা আর, ডেল্টা আর বাই y sir. y by ডেল্টা ওয়াই, delta ডেল্টা ওয়াই বাই ডেল্টা থিটা। Delta theta. এটা আপনি এটা লিখে দেন আপনি প্রত্যেকটার মান বের করে ডিটারমিনেন্টে বসাতে পারেন, অথবা আপনি এটা লিখে আগে এই যে মানগুলো এভাবে বের করে রাখবেন, ডেল্টা এক্স বাই ডেল্টা আর এর মান কত আসবে, এক্স কে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ কত আসবে, মাইনাস cos থিটা। মাইনাস cos থিটা, শুধু cos theta. স্যার cos শুধু থিটা। cos theta আসবে। শুধু cos থিটা, কারণ আর কে করতেছেন, তাই না? তাহলে বাকিটা রয়ে যাবে cos থিটা। তাহলে এখানে কত বসবে, এখানে আসবে cos থিটা। তারপরে কে, x কে থিটার মাধ্যমে, তো x কে থিটার মাধ্যমে করেন, x কে থিটার মাধ্যমে করেন, minus r sin মাইনাস sin থিটা। মাইনাস আর sin থিটা, আর কি হয়ে যাবে, তো রয়ে গেল আর তো রয়ে যাবে, তাই না? মাইনাস আর sin থিটা। Sin সিমিলারলি y কে আর এর সাপেক্ষে শুধু sin theta sin থিটা। আর এখানে আছে শুধু sin থিটা, আর y কে থিটার সাপেক্ষে r cos theta. আর cos থিটা। এখন কি করা লাগবে, ক্রস মাল্টিপ্লিকেশন, তাই না? জি স্যার। আর cos স্কয়ার থিটা প্লাস r sin square theta. আর sin square theta. sin স্কয়ার থিটা, ঠিক আছে? Common, sin স্কয়ার আর থিটা, common cos স্কয়ার থিটা। তারপরে কি করব, আর কমন নিয়ে নিলে কি থাকবে, শুধুমাত্র আর থাকবে। দিস ইজ জ্যাকোবিয়ান, দিস ইজ জ্যাকোবিয়ান। Jacobian. ওকে, তো সিমিলারলি পরেরটা, এই যে পরেরটা আমরা করতে চাই, পরেরটা করতে দেখি কি করছে ওরা, ওরা কি উল্টাই দিছে না হচ্ছে করছে, দেখি সেটা, না উল্টাই দিতে পারে নাই, দেখছেন, এই যে দেখেন আমাদের ওই যে এই যে আনসার আসছে, আর এটা খুঁজে দেখবেন, কারণ এটা স্ক্যান করা, তো স্ক্যান করার কারণে বইটা মানে কিছু কিছু লেখা হয়তো হয়ে গেছে, কিন্তু আপনি যখন করতে যাবেন, কোন বইটা? এটা বইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, বইটার রাইটারটাকে আমি ভুলে গেছি, দাঁড়ান, শাস্ত্রী মেবি বইটার রাইটার, সরি স্যার কে? শাস্ত্রী, তো ইন্ডিয়ান বুক হ্যাঁ ইন্ডিয়ান বুক। দাঁড়ান, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স নামে একটা বই আছে আপনাদের, যেটা সব ইঞ্জিনিয়ারদেরই পড়ানো হয়। জি স্যার আমার ভাইয়ের কাছে আছে সরি, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, এইচ কে দাস, ঠিক আছে? এইচ কে দাসের একটা বই, এটা পাবেন যে কোনো জায়গায় আপনি খুঁজলে পাবেন। এটা ইঞ্জিনিয়ারদের পড়ানো হয়, কারণ এই বইটাতে সব ইঞ্জিনিয়ারদের যেগুলো পড়ানো হয়, কারণ ইঞ্জিনিয়ারিং এর একটা জিনিস হচ্ছে আপনাদের শুধুমাত্র অঙ্কগুলো নিয়েই কাজ করানো হয়, বাকি কোনো কিছু নিয়ে কাজ করানো হয় না, ঠিক আছে? তো সেজন্য এটাকে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স মানে, কারণ শুধু অঙ্কগুলোই করে দেওয়া আছে, ম্যাথস অনেক অঙ্ক করে দেওয়া আছে, তো বইটা একটু ছোট, এটা যদি স্ক্যান করতে গেছে তখন বইটা একটু ভাঁজ হয়ে গেছে, তাই হয়তো বা লেখাগুলো এরকম আসছে, ঠিক আছে? আর অফসেট মানে সবচেয়ে ভালো মানের পেজ তো, মানে নিউজ প্রিন্ট পেজ তো, সেজন্য পেজগুলো কেমন কেমন যেন ছিল। ওকে, এটা ছিল আমাদের ফার্স্ট পোরশন। এখন সেকেন্ড পোরশন আমাদের কি বের করতে বলছিল, ডি ডেল্টা আর থিটা বাই ডেল্টা এক্স ওয়াই, তাই না? এটা বের করতে বলেছে। তার মানে কি, তার মানে হচ্ছে আর কে আমাদের কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, এক্স এবং ওয়াই রেসপেক্টে
থিটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, এক্স এবং ওয়াই রেসপেক্টে। এই যে দেখেন আর কে এক্স এবং ওয়াই আলাদা আলাদা এবং থিটাকে কার সাপেক্ষে এক্স এবং ওয়াই রেসপেক্টে। তাহলে আমার এই মানগুলো লাগবে, তাই না? এই মানগুলো লাগবে, কিন্তু এই মানগুলো আপনাকে কি দেওয়া ছিল? আপনাকে দেওয়া ছিল x = r cos theta cos থিটা, আর দেওয়া ছিল y = r আর sin theta। tan theta। sin থিটা, এটা দেওয়া ছিল। কিন্তু এখন যদি আপনি r কে যদি করতে চান, তাহলে r কে কি আপনি ডাইরেক্টলি x এর সাপেক্ষে করতে পারবেন? কারণ এখানে তো cos থিটা অলরেডি বসে আছে, তাই না? তাকে কি করবেন, তাই না? তাকে কি করবেন? তো দেখেন এটাকে আমরা কি করে নিব, তখন আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের সম্পর্কে চলে যাব। করছেন না কার্টেসিয়ান স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক? x = r cos থিটা, y = r sin থিটা। তো সেখান থেকে আপনারা কি পাবেন? সেখান থেকে পাবেন দেখেন r² = x² + y², মানে দুটোকে যদি গুণ করেন পাচ্ছেন না? জি স্যার। এখান থেকে আমরা কি পাচ্ছি? r² = x² + y²। আর থিটা এগুলো কত পেয়েছিলেন? থিটা এগুলো মনে আছে? tan inverse y/x। tan inverse y/x, tan inverse, সেই সম্পর্ক থেকে আমরা এটা ড্র করতে পারি। সেই এই যে x = r cos থিটা এবং y = r sin থিটা, মানে হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের যে সম্পর্ক, সেখান থেকে আমরা কি করতে পারি? এই দুটো ড্র করতে পারি। এখন দেখেন, এখন আপনি r কে x এর রেসপেক্ট ডেরিভেটিভ করতে পারছেন, y এর রেসপেক্ট ডেরিভেটিভ করতে পারবেন, কারণ r ইজ এ ফাংশন অফ x এবং y, আবার থিটা ইজ এ ফাংশন অফ, সরি এটা থিটা হয়ে গেছে, y by x by এটা হবে y/x, এটা হবে y by x। y/x। তাহলে আমরা r এবং থিটাকে কি করতে পারছি? ডেরিভেটিভ করতে পারছি, তাই না? তাহলে এখানে দেখেন এই যে থিটা = tan inverse y/x। তাহলে আমার লাগবে কি dr/dx, মানে r কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা লাগবে, r কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। পারবেন r কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে? করেন তো দেখি, r কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেন। কি হলো? কত হবে? r² = x² + y²। তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে, r কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে কত পাবো? twice r dr/dx। এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তার মানে এটা কি কি করা লাগবে? twice r dr/dx twice r dr/dx equal ইয়ার to না 2। ডেল্টা r হবে, যেহেতু পার্শিয়ালি করতেছি, আচ্ছা তাই না? স্যার। জি স্যার। জি স্যার। ডেল্টা x = কত? 2x plus 2x + জি 0, স্যার। 2x + 0 না স্যার, প্লাস 2y। না, না না 0। আচ্ছা আচ্ছা। এখানে তো y x এর ফাংশন না, ফাংশন কি এখানে r হচ্ছে x এর ফাংশন, তাহলে y তো y এর সাথে তো x নাই, তাহলে এটা 0 হয়ে যাবে না? জি স্যার জি স্যার। ঠিক আছে, 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে x কত by পাবো? r ডেল্টা r/ডেল্টা x ডেল্টা x = কত? = 2x x/r। by r। x by r। পেয়েছেন x/r? জি স্যার। তাহলে দেখেন আপনি ইমপ্লিসিট ডেরিভেটিভ করতেছেন, আবার পার্শিয়ালও করতেছেন, দেখছেন জ্যাকোবিয়ানে আপনি সবগুলো কিন্তু ইউজ করতেছেন। ঠিক আছে, মানে সিমুলটেনিয়াসলি বের করার জন্য উনি এই পদ্ধতি অবলম্বন করেছিলেন। সিমিলারলি ডেল্টা y/ডেল্টা r, মানে আমার লাগবে ডেল্টা r/ডেল্টা y, তাহলে কত আসবে? y/r আসবে, y/r। তাই না? জি স্যার। তারপরে থিটাকে x এর রেসপেক্টে, tan ইনভার্স কে যদি আপনি ডেরিভেটিভ করেন কত পাবেন? 1/x² + y², y²। তাই না? জি স্যার। তারপরে এখান থেকে y যেহেতু নিয়ে নিছেন, তাহলে x² + y² এর যে ডেরিভেটিভ সেটা কত? এটা হচ্ছে r², জাস্ট মানটা বসিয়ে দিলেন, তাহলে থিটা পেয়ে গেলেন। এখন এভাবে প্রত্যেকটা মান বের করে কোথায় বসাবেন? ডিটারমিনেন্টে বসাবেন। কিভাবে? r থিটাকে x এর এবং r কে প্রথমে বলবেন r কে xy, থিটাকে xy, মনে থাকবে? এটা তো করতেছিলাম, তো যে কোনো একটা দিয়ে মনে রাখবেন। দেখেন প্রথম দিকে আমরা যখন যাচ্ছিলাম যে কোনো একটা দিয়ে মনে রাখবেন। দেখেন x এবং y, তাই না? এখানে ছিল x এবং y, তাহলে প্রথমে x কে কার সাপেক্ষে করেছেন? r এর সাপেক্ষে, থিটার সাপেক্ষে। এই যে দেখেন x কে r থিটা, পরে সেকেন্ডটাকে y কে r থিটা। তো এখানে সিমিলারলি একই জিনিস, যেহেতু r থিটা দেওয়া আছে, তাহলে r কে করবেন কার সাপেক্ষে? প্রথমে r কে করবেন xy এর মাধ্যমে, আবার থিটা কে করবেন কার মাধ্যমে? x এবং y এর মাধ্যমে। মানগুলো বসাবেন,
বসিয়ে তাদের মধ্যে ডিটারমিনেন্টটা বের করবেন, ডিটারমিনেন্টের মান কত আসবে 1/r। ঠিক আছে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে স্যার ওখানে xy ডিভাইড বাই r থিটা ছিল, সেটা মান আসছিল r, অপোজিট। তাহলে অপোজিট করলে তো হয়। হ্যাঁ, অপোজিট করতে পারবেন কখন, সেটা কোশ্চেন ডিপেন্ড করবে আপনার কোশ্চেনের মার্কের উপর। যদি কোশ্চেনের মার্ক বেশি থাকে তখন আপনাকে এভাবে ডিটেইলস করে আসতে হবে, আর যদি কোশ্চেনের মার্ক থাকে 2 বা 3 তখন যে কোনো একটা করে বাকিটাকে জাস্ট উল্টাই দিবেন। কিভাবে উল্টাবেন, তখন আপনি এই নোটটা লিখে এটাকে জাস্ট রেসিপ্রোকালটা বের করে নেবেন। বুঝতে পারছেন কি বলছি? বুঝা যায়? এই নোটটা লিখে দিবেন, যদি এরকম হয় তাহলে এটা 1 হবে, তাহলে আমরা লিখতে পারি এটা এটা যদি r হয় এটা হবে কত, ডেল r থিটা, জ্যাকোবিয়ান r থিটা বাই xy এর মান কত হবে 1/r হবে। ওকে, দেখি আমাদের পরের ম্যাথ জ্যাকোবিয়ান। দেখেন জ্যাকোবিয়ান কি দেওয়া আছে, দেওয়া আছে if x is a function of কত কত cos কত, cos কি, cos h মানে কি জানেন? হ্যাঁ স্যার। কেন দেখে আসা কথা তো। আচ্ছা, এটা হচ্ছে cos হাইপারবোলিক। হাইপারবোলিক মানে হচ্ছে আপনার দেখেন cos কে গুলো আমরা কত পাই, ডেরিভেটিভ করলে মাইনাস সাইন পাই, সাইন মাইনাস সাইন। কিন্তু যদি এরকম কিছু পান cos হাইপারবোলিক, cos হাইপারবোলিক এটা কিন্তু থিটা, cos থিটার যেমন থাকে এটা হচ্ছে cos হাইপারবোলিক থিটা। তো cos থিটাকে মনে রাখবেন সবসময় হাইপারবোলিক পেলে সেই নেগেটিভটা পজিটিভ হয়, নেগেটিভ কখনো পজিটিভ কখনো নেগেটিভ হয় না। cos থিটা যদি থাকে তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করলে কত পাই, মাইনাস সাইন থিটা। ঠিক আছে না, এটা তো পাই। কিন্তু যদি আপনার কাছে থাকে cos হাইপারবোলিক থিটা, cos হাইপারবোলিক থিটা, cos h থিটা মানে হচ্ছে cos হাইপারবোলিক থিটা, এটাকে ডেরিভেটিভ করলে আপনি sin থিটাই পাবেন। মাইনাসটা কি হয়ে যায়, মাইনাসটা পজিটিভ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। হাইপারবোলিক মানে হচ্ছে নেগেটিভটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। যেসব অঙ্কের মধ্যে যেসব পজিটিভ। তাহলে ওই জায়গায় যদি ইয়ের জায়গায় cos-এর জায়গায় যদি cot থাকে সেক্ষেত্রে পজিটিভ আসবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা পজিটিভ, মানে যেসব ফর্মুলা, সেটাই বলতে চাচ্ছি, যেসব ফর্মুলাতে আপনি নেগেটিভ পাচ্ছেন, যেসব মেইন ফাংশনকে ডেরিভেটিভ করার পর আপনি নেগেটিভ ফাংশন, নেগেটিভ জিনিস পাবেন, সেই সকল ফাংশনগুলোকে যদি ডেরিভেটিভ করেন তাহলে ওই নেগেটিভ স্থানের জায়গায় আপনি কি পাবেন, পজিটিভ জিনিস পাবেন। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন, এটা হাইপারবোলিক ফাংশন। তাহলে আমার x ইজ এ ফাংশন অফ কয়টা ভেরিয়েবল, হাইপারবোলিক দুইটা ফাংশন না, কে এপসাইলন এবং ইটা। ঠিক আছে, x ইজ এ ফাংশন অফ, x ইজ এ ফাংশন অফ এপসাইলন এবং হচ্ছে ইটা, আবার y ইজ এ ফাংশন অফ হোয়াট, y ইজ এ ফাংশন অফ এপসাইলন ইটা। তাহলে এই যদি জ্যাকোবিয়ান বের করতে চাই, আমাদের যদি জ্যাকোবিয়ান বের করতে হয় মানে x y এপসাইলন ইটা, তার মানে কি করতে হবে, x এবং y কে এপসাইলন এবং ইটার মাধ্যমে করতে হবে, আবার x কে এপসাইলন ইটা এবং y কে এপসাইলন ইটা দ্বারা ডেরিভেটিভ করে, পার্শিয়াল ডেরিভেটিভ করে তাদের মানগুলোকে আমার কি করতে হবে, ডিটারমিনেন্ট করে তার মানটা বের করতে হবে। পারবেন? করতে করা যাবে না? করে দেওয়া আছে, একটু আপনারা ট্রাই করবেন। উদাহরণ 64, एग्जांपल 64 ট্রাই করবেন, 65 আছে, তারপরে দেখো অনেকগুলো एग्जांपल দেওয়া আছে, তো এটা ট্রাই করতে থাকেন। ঠিক আছে, এখানে 64 নাম্বার দেখেন অঙ্কটা কতবার আসছে, ইউপি মানে ইন্ডিয়ান বই, যেহেতু ওগুলো ইন্ডিয়ান বইয়েতে যতবার আসে, যেটা আমাদের যে আফসারুজ্জামান বা এসএ আমাদের বইতে যেভাবে লেখা থাকতো যে কত কত সালে আসছে সেটা লেখা থাকতো, এরকম এগুলা লেখা আছে যেটা কতবার আসছে। ঠিক আছে, এখানে y1 একটা ফাংশন, y2 একটা ফাংশন এবং y3 আরেকটা ফাংশন, কোন কোন ভেরিয়েবলের, x y z ভেরিয়েবলের, সরি x1 x2 x3 ভেরিয়েবল, তাই না? কয়টা ভেরিয়েবল মোট, তাহলে তিনটা ভেরিয়েবল। তাহলে আমি যদি y1 y2 y3 ডিভাইড বাই x1 x2 x3 করি, তাহলে প্রথমে কি আসবে, y1 কে x1 x2 x3, y2 কে x1 x2 y3 কে x1 x2 x3 দ্বারা ডেরিভেটিভ পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে মানগুলোতে আমি কি বের করব, মানগুলো থেকে আমি আমার জ্যাকোবিয়ানটা বের করব। ঠিক আছে, একটাই ফরমেশন, জাস্ট ফাংশনগুলো চেঞ্জ হবে, জাস্ট ফাংশনগুলো চেঞ্জ হবে, বাট সিস্টেমটা একটাই। ঠিক আছে স্যার, তো এটুকু হচ্ছে আপনাদের আজ এই পর্যন্তই, জ্যাকোবিয়ান পর্যন্তই। আগামীকাল আমরা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। যদি জ্যাকোবিয়ানে কোনো ঝামেলা থাকে তাহলে আমাকে সেটা আগামীকাল আপনারা কোশ্চেন করতে পারবেন। ওকে স্যার, ফাইলটাকে আজকে পাঠিয়ে দিবেন? হ্যাঁ আজকে পেয়ে যাবেন, ফাইল আজকে পেয়ে যাবেন।
জি স্যার। স্যার ভিডিওটা একটু স্যার দিয়ে দিন আমাদেরকে, আজকে স্যার অনেক কিছু পড়লাম তো স্যার, এটা না হলে স্যার কষ্ট হয়ে যাবে। এখন এই ভিডিওর লেন্থ হচ্ছে প্রায় 1.5 ঘন্টা। এখন দেখতে হবে এটার ভলিউম কতটুকু, ঠিক আছে? তারপর আমি বলতে পারবো। অথবা এটা আমার কম্প্রেস করতে হবে, কম্প্রেস করে দেন আপনাদের সেন্ড করতে হবে। তো আমি চেষ্টা করবো আজকের মধ্যে দেওয়ার জন্য। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।